নমস্কার, আমি অরবিন্দ কুমার দাস, ফ্যাকাল্টি অফ ক্রিয়েটিভ এডুকেশন সেন্টার, ম্যাথ ডিপার্টমেন্ট, মালদা। আমার প্রিয় ভাই বোনেরা, আজ আমি তোমাদের সামনে যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করছি সেই চ্যাপ্টারটির নাম হলো কমপ্লেক্স নাম্বার অর্থাৎ জটিল রাশি। এটি তোমাদের বইয়ে অ্যালজেব্রা পোর্শনের অন্তর্গত, বীজগণিতের অন্তর্গত চ্যাপ্টার। এই কমপ্লেক্স নাম্বারের ধারণা কি, ব্যাপারটি কি, কেমন ধরনের প্রশ্ন তোমাদের একাদশ শ্রেণীতে রয়েছে, এর ট্রিক্স কি, টেকনিক কি, কিভাবে সমাধান করব, এ টু জেড আমি এই চ্যাপ্টারের মধ্যে আলোচনা করব। প্রসঙ্গত বলে রাখি, এই চ্যাপ্টারের গুরুত্ব কিন্তু অপরিসীম। শুধুমাত্র এর গুরুত্ব তোমাদের একাদশ শ্রেণীর সিলেবাস বেঁধে রাখতে পারেনি। এই চ্যাপ্টারের গুরুত্ব তোমরা দ্বাদশ শ্রেণী কিংবা উচ্চতর শ্রেণীতে অনেক পাবে। আর একটা কথা বলে রাখা ভালো, তোমাদের ভিন্ন ভিন্ন যে এন্ট্রান্স এক্সামিনেশান রয়েছে, এই চ্যাপ্টারটির গুরুত্ব এত অপরিসীম কল্পনা করতে পারবে না। তাই তোমাদের অঙ্কের সমাধানের উপর ভিত্তি করে আমি এই চ্যাপ্টারের শেখার টেকনিকটাকে দুটো পার্ট রেখেছি। একটি হলো শর্টকাট টেকনিক এবং আরেকটি হলো ব্রড টেকনিক। আমরা ব্রড টেকনিকের মাধ্যমে যা শিখব তা হলো টপিকের কনসেপ্ট কি, টপিকের ট্রিক্স কি এবং পদ্ধতি কি, স্টেপ বাই স্টেপ কি করে আমরা সেই সমস্যাগুলোকে সমাধান করব। আর এমসিকিউ শর্টকাট টেকনিক আমরা কি করে করব, ডিরেক্ট অঙ্কটিকে দেখে জাস্ট সামান্য ক্যালকুলেশন, হয়তো মানে লেস দ্যান 1 মিনিট, হয়তো 4 থেকে 10 সেকেন্ড এর মধ্যে আমরা কি করে সেই বড় বড় অঙ্ককে সমাধান করব, সেই প্রসেসটা আমরা শিখব। তাহলে যদি আমরা আলটিমেটলি বলি যে আজকের তাহলে আমাদের শিক্ষণীয় বিষয় কি, তাহলে আজকের আমাদের শিক্ষণীয় বিষয় চ্যাপ্টার কমপ্লেক্স নাম্বার। আর এই চ্যাপ্টারের দুটো ভাগ, একটি বড় নিয়মে অঙ্ক আর একটি শর্টকাট টেকনিকে অঙ্ক। বড় নিয়মে অঙ্ক করব আমরা কনসেপ্ট, টেকনিক, পদ্ধতি, মানে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা পদ্ধতি মেনটেন করে। তাহলে শুরু করা যাক আমাদের আজকের এই চ্যাপ্টার কমপ্লেক্স নাম্বার। এবারে আমাদের টপিক হচ্ছে কমপ্লেক্স নাম্বার। আমার প্রিয় ভাই বোনেরা, তোমাদের এই চ্যাপ্টারে আসার আগেই মনের মধ্যে কিছু কোশ্চেন অবশ্যই থাকবে। স্যার, আমরা তো বাস্তব সংখ্যা কি সেই সম্পর্কে জানি, আমরা মূলদ সংখ্যা কি অমূলদ সংখ্যা কি সেই সম্পর্কেও তো জানি। স্যার, আমরা পূর্ণ সংখ্যা কি কিংবা স্বাভাবিক সংখ্যা কি এই সম্পর্কেও তো শিখেছি। তাহলে স্যার প্লিজ আপনি এটা বলুন, স্যার কমপ্লেক্স নাম্বারটা কি। হ্যাঁ, দশম শ্রেণীতে মাঝে মাঝে আমরা এই কাল্পনিক সংখ্যা আর বাস্তব সংখ্যার মাঝখানে কিছু তথ্য জেনেছিলাম, কিন্তু স্যার আমরা যখন কমপ্লেক্স নাম্বার সম্পর্কে একটা আলাদা চ্যাপ্টার শিখছি, তো আমরা এখানে ফিল করতে চাই প্রথমে যে কমপ্লেক্স নাম্বার ব্যাপারটি কী। আর এটি জানান আপনি একটি ছকের মাধ্যমে, যাতে আমরা সেপারেট করতে পারি বাস্তব সংখ্যার সাথে অবাস্তব সংখ্যা। তো দেখো, আমরা একটা ছকের হেল্প নিচ্ছি। এই ছকের হেল্প নিতে গিয়েই প্রথমে বলি সংখ্যা। আমি দুটো সংখ্যা নিচ্ছি, একটা +5 আর একটা -5। ক্লিয়ার? দুটো সংখ্যা নিলাম। এই যে +5 এবং -5 এই দুটো সংখ্যা নিলাম, এর উপর একটা অপারেশন করব, একটা কাজ করব। কি কাজ? আমরা এই সংখ্যাগুলোর বর্গ করি। তো দেখো, এই +5 এই সংখ্যাটা যদি বর্গ করো, কিংবা এই -5 এই সংখ্যাটা যদি বর্গ করো, তাহলে বর্গ করলে এর রেজাল্ট জানি কি পাবে তোমরা বলতে পারবে, কিন্তু আমার বক্তব্য এই রেজাল্ট পজিটিভ পাবে না নেগেটিভ পাবে। তোমরা বলবে স্যার আমরা তো ক্লাস 1 থেকে দশম শ্রেণী অবধি আমরা জেনে এসেছি যে কোনো সংখ্যাকে স্কোয়ার করলে আমরা অল টাইম কি পাই? ধনাত্মক সংখ্যা পাই, আমরা পজিটিভ সংখ্যা পাই, তাই না? তোমরা 1 থেকে একদম উঁচু লেভেল অবধি, মানে দশম শ্রেণী অবধি তোমরা জেনে এসছো যে কোনো সংখ্যা যদি স্কোয়ার দেখতে পাও,
আমরা সঙ্গে সঙ্গে বলি আরে সেই সংখ্যাটা কি পজিটিভ, কারণ তোমরা তখন বাস্তব সংখ্যা নিয়ে কাজ করতে। তো যাই হোক, ওটা পরের কথা। তো সংখ্যাটা কি পাচ্ছ পজিটিভ। উদাহরণ এক্সাম্পল দেখো, এখানে +5 স্কোয়ার করো তাও +25 পাবে, যদি -5 স্কোয়ার করো তাও +25 পাবে। তার মানে সংখ্যাটা হোক নেগেটিভ কিংবা হোক পজিটিভ, যদি বর্গ করো অল টাইম তুমি পজিটিভ সংখ্যা পাচ্ছ, যা +25। আর আমরা এখান থেকে এই সিদ্ধান্তে আসলাম আরে এটা তো রিয়াল, কারণ ছোটো থেকে আমরা এই রিয়াল জিনিসটাই শিখেছি। আমরা বলতে পারি এই +5 বা এই -5কে বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা বা রিয়াল নাম্বার। ক্লিয়ার? তো এই হলো বাস্তব সংখ্যা। এখন আমরা দেখব তাহলে অবাস্তব সংখ্যাটা কি। তোমরা নিশ্চয়ই ফিল করতে পারছো, তার মানে এই বাস্তব ঘটনাটা যে সংখ্যা মানবে না, এই বাস্তব পরিস্থিতি যে শিকার হবে না, সেই হলো কি কমপ্লেক্স নাম্বার। একটা উদাহরণ দিয়ে বোঝানো যাক। আবার লিখি সংখ্যা, যেমন ধরো √(-1), √(-2), √(-3). এই যে আমি কয়েকটি সংখ্যা লিখলাম, অপারেশন একই রাখি, মানে আমরা এই সংখ্যাগুলোর বর্গ করি। এখন তোমরাই বলো, যদি √(-1), √(-2) আর √(-3) এই ডিজিটগুলোর যদি আমরা স্কোয়ার করি, যদি বর্গ করি, তো বর্গ করলে গেলে আমরা যে রেজাল্ট পাবো, যেমন ওর রেজাল্ট কি পাচ্ছি -1, ওর -2, ওর -3। তো দেখো এটা অবাক কাণ্ড না? আমরা স্কোয়ার করলাম ঠিকই, কিন্তু ওর যে রেজাল্ট, সে রেজাল্ট কি পেলাম নেগেটিভ। তো দেখো আমরা ফলাফলটা পাচ্ছি নেগেটিভ। যেমন ধরো প্রথমটার ক্ষেত্রে ওর স্কোয়ার করলে পাচ্ছি -1 নেগেটিভ, ওর স্কোয়ার করো পাচ্ছি -2 যা নেগেটিভ, ওর স্কোয়ার করো পাচ্ছি -3 যা নেগেটিভ। আরে আমি বর্গ করলাম অথচ অ্যান্সার পজিটিভ পেলাম না, পেলাম নেগেটিভ। এটা তো ঠিক না। তখন আমরা এই সমস্ত সংখ্যাকে বললাম যে বাবু, তোরা পূর্বের যে বাস্তব রুলস সেটা তো মানছিস না, তাই তোদেরকে আমি আর বাস্তবে স্থান দেব না, তোরা হয়ে গেলি কি অবাস্তব সংখ্যা বা কাল্পনিক সংখ্যা, কাল্পনিক সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার। তো এই তথ্যগুলোই আমরা বিস্তারিতভাবে জানব আমরা এই একাদশ শ্রেণীতে। তাই আমাদের এই একাদশ শ্রেণীতে বীজগণিত পার্টে এই চ্যাপ্টারটির স্থান দেওয়া হয়েছে, যাতে আমরা এই কমপ্লেক্স নাম্বারের ফুল আইডিয়া পাই। কমপ্লেক্স নাম্বার কি, কমপ্লেক্স নাম্বার থেকে আমরা কোন কোন অ্যাপ্লিকেশনে যেতে পারি, কমপ্লেক্স নাম্বারের চেহারা কি, কমপ্লেক্স নাম্বার দিয়ে আমরা কোন কোন অঙ্ক সলভ করতে পারবো A to Z। তাই আমি তোমাদের জাস্ট প্রথমে ফিল করতে চাইলাম যে অ্যাকচুয়াল কমপ্লেক্স নাম্বার ব্যাপারটি কি। আশা করছি তোমরা এই ছক থেকে বুঝতে পারলে ডিফারেন্সটা। আর এখান থেকে যদি বলো স্যার ছোট ভাষায় যদি ডিফারেন্সটা বলেন, তাহলে আমার মূল বক্তব্য কী ছিল এখানে। দেখবে সংখ্যা যাই হোক না কেন, আমরা টেস্ট করব বর্গ করে। যে সমস্ত সংখ্যার বর্গ করলে পজিটিভ পাই তারাই বাস্তব, বাট যে সমস্ত সংখ্যার স্কোয়ার করার পর দেখো নেগেটিভ পাচ্ছি, তখন ভাবছি যে না, ওই সংখ্যাগুলো কিন্তু বাস্তব রুলস মানছে না। তখন তারা কোন দলে পড়ে গেল? কাল্পনিক সংখ্যার দলে পড়ে গেল। আর এই কাল্পনিক সংখ্যা বা কমপ্লেক্স নাম্বারটাই আমাদের একাদশ শ্রেণীর অংশবিশেষ। এবারে নেক্সট টপিক হচ্ছে আয়োটার ধারণা। আই ব্যাপারটি কি, আমি তা তোমাদের সামনে একদম পুরো ক্যালকুলেশনের মাধ্যমে গাণিতিকভাবে এবং কনসেপ্ট দিয়ে বলে দিচ্ছি। দেখো, আমি তিনটে সংখ্যা নিচ্ছি, √(-1) কিংবা √(-2) এবং √(-3). এই যে তিনটে সংখ্যা নিলাম, আর আমি দাবি করছি এরা কমপ্লেক্স নাম্বার, এরা কাল্পনিক সংখ্যা।
কেন? কারণ এই যে সংখ্যাগুলো যদি তোমরা স্কোয়ার করো তাহলে দেখবে স্কোয়ার করলে পজিটিভ সংখ্যা পাবে না, পাবে নেগেটিভ সংখ্যা। আর পূর্বের কনসেপ্টে তোমাদের জানালাম যদি স্কোয়ার করে নেগেটিভ পাও তা অবশ্যই কাল্পনিক সংখ্যা। তাই এরা সবাই কাল্পনিক সংখ্যা। এবার এই কাল্পনিক সংখ্যাকে যদি আমরা একটু ভাঙে দেখি না কি পাই। তো দেখো, ফার্স্ট আগে আমরা √-2কেই ভাঙি। আমরা কি লিখতে পারি এটাকে √-1 × 2 পারি লিখতে। কি বললাম স্যার, যদি √-3 থাকতো তাহলে আপনি বলছেন √-1 × 3, তাই তো? আচ্ছা, আমরা কি এখান থেকে এক লাইনে লিখতে পারি √-1 × √2? আবার বলছি, মন দিয়ে শোনো, আমরা কি এটাকে লিখতে পারি √-1 × √3? আমরা কি এই √-1কেও লিখতে পারি এরকম √-1 × 1? তো লক্ষ্য করো, এই যে আমি কাল্পনিক সংখ্যাগুলো নিয়েছি, কেন কাল্পনিক সংখ্যা? কারণ এদের স্কোয়ার করলে আমরা নেগেটিভ সংখ্যা পাবো। তো এদের একটা জিনিস দেখো সবার ক্ষেত্রে কমন আছে, তাই না? দেখো, এই সংখ্যাটার ক্ষেত্রে যা কমন, এই সংখ্যাটার ক্ষেত্রেও তাই কমন, এই সংখ্যাটার ক্ষেত্রেও একই জিনিস কিন্তু কমন পাচ্ছি। সেই কমন জিনিসটির নাম কি? সেই কমন জিনিসটির নাম হচ্ছে √-1। এটা একটা কমন পার্ট প্রত্যেকটি কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে। ওকে, তো এই কমন পার্টটাকে গণিতজ্ঞরা নাম কি দিলেন? নাম দেওয়া হলো আয়োটা। এই আয়োটার প্রথম যেহেতু অ্যালফাবেট আই, ওই কারণে আমরা আয়োটা না বলতে পারি কি i = √-1 অথবা আয়োটা √-1। পড়া হয় আয়োটা বলে, লেখা হয় আই বলে। তাহলে আমরা কি বলতে পারি স্যার, তাহলে এক কাজ করুন না, এই √-1 না লিখে তার জায়গায় লিখি আই। তাহলে i × 1। √-1 না লিখে আমি লিখি আই, তাহলে i × √2। স্যার, √-1 না লিখে লিখতে পারেন আই, তার মানে i × √3। ওকে, তাহলে নিশ্চয়ই তোমরা আই সম্পর্কে জ্ঞান লাভ করতে পারলে। এখন তোমরা বলতে পারবে যে স্যার, তাহলে এই চ্যাপ্টারে আয়ের ভূমিকা কোথায়? আপনি বললেন আই মানে √-1, মানলাম। তাহলে স্যার, কোথাও যদি i² দেখতে পাই তাহলে ওর নিশ্চয়ই স্কোয়ার করে দেবো। হ্যাঁ, তাহলে কি পেলে? -1। স্যার, যদি আমাকে i তার পাওয়ার 4 বলে তাহলে ওর স্কোয়ার করে দাও। তো ওর স্কোয়ার করলে কি পাবে? +1। স্যার, যদি আমাকে i³ বলে, i³ মানে কি? i² × i, তাই না? তার মানে i² এর মান কত? -1 × i। তাহলে রেজাল্ট কি পেলাম? রেজাল্ট পেলাম -i। এখন আমার বক্তব্য, স্যার আপনি কি সব শুরু করেছেন? i মানে √-1, আপনি তো সব আয়ের গোষ্ঠী উদ্ধার করতে শুরু করলেন। i², i এর পাওয়ার 4, i এর পাওয়ার 3। আপনি আমাকে এটা বলুন যে আপনার এটা লেখার পিছনে অ্যাকচুয়াল উদ্দেশ্যটা কি? আমরা এই আই অঙ্কে ব্যবহার করব কি করে? তো দেখো, আমি একটা ছক লিখে দিচ্ছি। যদি, আচ্ছা মনে রাখবে, এটা হচ্ছে তোমাদের চোখ। ক্লিয়ার? যদি তোমরা কোথাও আই দেখতে পাও অঙ্কের মধ্যে, তাহলে তোমরা এই আয়ের জায়গাতে কোনো মান পুট করবে না, আই থাকবে ভাই। বাট যদি তোমরা কোথাও দেখতে পাও i², তাহলে তোমরা এই i² এর জায়গায় লিখবে -1। যদি কোথাও তোমরা দেখতে পাও i³ তাহলে তার জায়গায় লিখবে -i। যদি তোমরা দেখতে পাও কোথাও i এর পাওয়ার 4 তাহলে তার জায়গায় লিখবে +1। এটাই হচ্ছে মূল সিস্টেম, মূল নীতি। ক্লিয়ার? মানে যখনই আয়ের ব্যবহার করবে, তোমরা কোথাও আই পুট করবে, তো আয়ের জায়গায় কিন্তু আয়ের মানটা পুট করবে না, মানে √-1 এটা বসাবে না। যদি i² দেখতে পাও -i লিখো, i³ দেখতে পাও -i লিখবে তার জায়গায়, i এর পাওয়ার 4 দেখতে পাও +1 লিখবে।
কিন্তু আয়ের জায়গায় মানটা পুট করবে না, মানে আই ইকুয়াল টু যে √(-1) তা কিন্তু পুট করবে না। তো এই হলো তোমাদের অ্যাপ্লাই করার একটা মূল পন্থা। আমি অগ্রিম তোমাদের জানিয়ে দিলাম, যখন অঙ্ক আসবে দেখবে আমি আয়ের জায়গায় কিন্তু √(-1) পুট করব না, বাট আমি যদি পাওয়ার দেখতে পাই ঠিক ওর জায়গায় আমি এই ভ্যালুগুলো কিন্তু পুট করব, কিংবা এই কমপ্লেক্স নাম্বারটা পুট করব। ওকে, তাহলে আশা করছি তোমরা এই আয়ের যে কারবার তা বুঝতে পারলে। এটা নিয়ে আরও অনেক তথ্য রয়েছে যা তোমাদের আমি পরবর্তীতে যখন এন্ট্রান্সের ক্লাস নেব সেখানে আরও বড়ভাবে ডিসকাস করব, কিন্তু আমাদের একাদশ শ্রেণীর অঙ্কের জন্য এটি পর্যাপ্ত। তাই আমি চলে আসছি এবার পরের টপিকে। পরের টপিকে আমি যদি বলি যে আচ্ছা ভাই বোনেরা, এখানে আমি যে 5 ডিজিটটা লিখলাম, এই 5 ডিজিট ও বাস্তব সংখ্যা না অবাস্তব সংখ্যা? তুমি কি বলবে? তুমি বলবে ও স্যার, এই সংখ্যাটাকে যদি স্কোয়ার করি তাহলে পজিটিভ পাবো, তাই এমনিতেই বাস্তব। আর স্যার আর একটা জিনিস শিখলাম, এই সংখ্যাটার সঙ্গে আই যুক্ত নেই, এই সংখ্যাটার সঙ্গে আই যুক্ত নেই, তাই এটি হলো বাস্তব, এটি হলো বাস্তব সংখ্যা। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা যদি বলি 3i, বলতে পারবে এই যে সংখ্যাটি, এই সংখ্যাটি বললে বাস্তব, কিন্তু এই সংখ্যাটি এটি বাস্তব না কাল্পনিক? তুমি বলবে স্যার ওই সংখ্যাটার সঙ্গে √(-1) গুণ হয়ে আছে, মানে আই গুণ হয়ে আছে, তাই এই সংখ্যাটি হলো কমপ্লেক্স, মানে কাল্পনিক, কাল্পনিক বা জটিল রাশি। এখন আমার প্রশ্ন এটা নয়, আমার প্রশ্ন হলো সাপোজ ধরো আমি ধরে নিলাম ভালো ছেলে, আমি যদি একটা খারাপ ছেলের সাথে মিশি, একসঙ্গে ঘুরি ফিরি, খারাপ কাজ ও করছে ধরো কোনো একটা ছেলে, আমিও তার সঙ্গে আছি, তাহলে লোক কি বলবে? লোক আমাকেও বলবে তুইও খারাপ। তার মানে ভালো যোগ খারাপ ইকুয়াল টু কি? খারাপ। ওই কারণে দেখবে তোমাদের মা বাবা কখনোই তোমাদেরকে খারাপ ছেলেদের সাথে বা মেয়েদের সাথে মিশতে দেয় না, বলে কি এই খারাপদের সঙ্গে মিশবি না, তুই খারাপ হয়ে যাবি, মানে তোমাকে ভালোভাবে, আর খারাপের সাথে মিশলে তুমি খারাপ হয়ে যাবে। কখনো কি এরকম বলতে শুনেছো? এই তুই ভালো, এক কাজ কর, ওই খারাপের সাথে মিশে ওকে ভালো কর, এরকম দেখবে খুব কম শুনবে বা শুনতে পাবে না। তাই ভালো প্লাস খারাপ ইকুয়াল টু খারাপ। এক বস্তা ভালো আলুতে যদি 1-2টো পচা আলু রেখে দাও, পুরো আলুকেই পচিয়ে দেবে। ঠিক একই রকম হচ্ছে কি ভালো প্লাস খারাপ সমান আমরা যে সংখ্যাটা পাচ্ছি সেই সংখ্যাটা কি খারাপ সংখ্যা। ভালো প্লাস খারাপ ইকুয়াল টু খারাপ, মানে আমরা পাচ্ছি কাল্পনিক সংখ্যা। তার মানে তোমরা এখান থেকে একটা জিনিস দেখতে পাচ্ছ, আরে তার মানে একটা কমপ্লেক্স নাম্বার ওর আদর্শ রূপ কি? একটা জটিল সংখ্যার, একটা জটিল রাশির বা জটিল সংখ্যার ওর আদর্শ চেহারা কি? ওর অ্যাকচুয়াল ফিগার কি? ওর আদর্শ চেহারা হচ্ছে a প্লাস আয়োটা ইন্টু বি। এটাই হচ্ছে ওর আদর্শ চেহারা। দেখো a প্লাস আয়োটা ইন্টু বি। হ্যাঁ, তোমরা বলতে পারো স্যার এখানে কিন্তু এই যে এ দেখছেন না, ওই এটা কিন্তু বাস্তব, তাই না? এ হচ্ছে কি বাস্তব, বাস্তব সংখ্যা। তোমরা বলবে স্যার এখানে যে আপনি 3 দেখতে পাচ্ছেন, 3, এটাও কিন্তু একটা বাস্তব সংখ্যা। হ্যাঁ মানছি ওর সঙ্গে আই লেগে আছে বলে পুরো সংখ্যাটা কাল্পনিক হয়েছে, বাট এমনি যে 3 ইউনিক, ওই 3 বা বি এটাও কিন্তু কি বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা। আর এইখানে যে আপনি আই দেখতে পাচ্ছেন না, যাকে আপনি আয়োটা বলছেন, এই আয়োটার মান √(-1). ক্লিয়ার? তার মানে আমরা বুঝতে পারলাম একটা জটিল রাশি কি, একটা জটিল রাশির আদর্শ লুক, আদর্শ চেহারা হচ্ছে কি a প্লাস আয়োটা ইন্টু বি। এটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বারের আসল চেহারা, অরিজিনাল লুক। তাহলে যদি প্রশ্ন বলা হয় কমপ্লেক্স নাম্বার কাকে বলে, তুমি কি বলবে?
আমরা যে সংখ্যাকে a প্লাস আইবি আকারে প্রকাশ করতে পারি, যেখানে a এবং b বাস্তব সংখ্যা এবং i হচ্ছে √(-1), ওই সমস্ত সংখ্যাকেই আমরা বলবো কমপ্লেক্স নাম্বার। উদাহরণ কি? এক্সাম্পল হচ্ছে 2 + 3i, দেখো a প্লাস আয়োটা ইন্টু বি, বা 3 + 4i, বা 0 + 3i। তো এই যে ডিজিটগুলো দেখতে পাচ্ছ, এরা কিন্তু হলো কি কমপ্লেক্স নাম্বার। আশা করছি তোমরা কমপ্লেক্স নাম্বারটা কি বুঝতে পারলে। এবার আমি তোমাদেরকে এখানে দেখাতে চাই একটা কমপ্লেক্স নাম্বারের চিত্র। এটা বলার আগে তোমাদের আরেকটা জিনিস বলি, কমপ্লেক্স নাম্বারকে না অনেক সময় প্রকাশ করা হয় a, b দিয়ে। ক্লিয়ার? কমপ্লেক্স নাম্বারকে অনেক সময় সূচিত করা হয় a প্লাস আইবি দিয়েও, আবার a, b দিয়েও। তোমরা a প্লাস আইবি দিয়েই সূচিত করবে যখন আমরা গ্রাফিক্যালি, যখন অঙ্কের গ্রাফ হিসাবে থটটাকে ভাববো, তখন তোমরা এরকম পয়েন্টের মতন ভাববে a, b। তাহলে তোমরা চিত্র সহজে বুঝতে পারবে। ওকে, তো এই হলো আমাদের ফার্স্ট চ্যাপ্টারের এই কনসেপ্ট, কমপ্লেক্স নাম্বার কাকে বলে। তাহলে তোমরা অনায়াসে বুঝতে পারলে যে কমপ্লেক্স নাম্বার কাকে বলে। কমপ্লেক্স নাম্বার দেখতে কীরকম? তো স্যার এমন কোনো ওয়ে নেই বা লিঙ্ক স্থাপন করা যায় না যে আমরা পূর্বে জেনেছি আর এখন নতুন কিছু শিখছি, তার মধ্যে একটা মেলবন্ধন করা যাক, তাহলে এই চ্যাপ্টারটা বুঝতে আরও অনেক সহজ মনে হবে। তো দেখো, যদি এরকম করতে চাও তাহলে রয়েছে এরকম একটা চ্যাপ্টার, দশম শ্রেণীতে তোমরা পড়েছ। চ্যাপ্টারটির নাম হলো করণী। আর তোমরা যে আজকে চ্যাপ্টার পড়ছো তার নাম জটিল রাশি। জটিল রাশি। দেখো, এই চ্যাপ্টার দুটোর মধ্যে সম্পর্ক কোথায় পাওয়া যায়? আমরা জানতাম 3 একটি বাস্তব সংখ্যা, তাই না? করণী মুক্ত সংখ্যা। কিংবা 3 একটি কমপ্লেক্স নাম্বার মুক্ত সংখ্যা। এবার লক্ষ্য করো, এখানে 3 হলো করণী মুক্ত সংখ্যা আর এখানে 3 হলো বাস্তব সংখ্যা। যদি দুটোই বাস্তব সংখ্যা, দুটোই করণী মুক্ত সংখ্যা। এবার যদি বলি √5, এটি কি? এটি হলো করণী যুক্ত সংখ্যা। আর যদি বলি 5i, এটি হলো কাল্পনিক সংখ্যা। আমি যদি যোগ করি তাহলে তোমরা কিন্তু এই সংখ্যার দিকে তাকিয়ে নিশ্চয়ই তোমরা একটাই সিদ্ধান্তে আসবে আর বলবে, স্যার এটা হচ্ছে একটা করণীযুক্ত সংখ্যা। ঠিক একই রকম ও বাস্তব সংখ্যা, কিন্তু ও কমপ্লেক্স নাম্বার, বাট যখন তোমরা দুটো যোগ করবে আর তাকাবে, তখন তোমাদের মুখ একটাই কথা বলবে, স্যার এটা হচ্ছে একটি কমপ্লেক্স নাম্বার। দেখো, আমি যদি এটাকে এইভাবে লিখি 3 + 5, তো i মানে কি? √(-1). আমি যদি 5কে রুটের মধ্যে রাখি তাহলে কি পাই বলো তো? √(-25), কারণ 25 রুটের বাইরে বেরিয়ে আসলে তবেই না 5 হয়। তো দেখো না, 3 + √(-25), তো কি সংখ্যায় পরিণত হলো? একটি করণীতে তো পরিণত হলো। তার মানে করণীর একটি স্পেশাল কেস হলো কি এই জটিল রাশি। তাই যখন তোমরা জটিল রাশি চ্যাপ্টারটি করবে তখন কিন্তু এটা ফিল করবে না যে আরে মনে হয় একটা নিউ চ্যাপ্টার, একটা নতুন জিনিস শিখছি, এরকম না। অলরেডি তুমি সমস্ত কিছু ক্যালকুলেশন থেকে শুরু করে মূল ফান্ডা সব কিছু অলরেডি শিখেই নিয়েছো তুমি করণী চ্যাপ্টারে। এখানে শুধু তার বহিঃপ্রকাশ করব আর কিছু বেসিক থট আরও জানবো, এটাই তোমাদেরকে বলার। তাই তোমরা এই চ্যাপ্টার করতে গিয়ে কোনো রকম মাইন্ডে ভয় খেলাবে না, খালি ভাববে যে এই চ্যাপ্টারটির গঠন একই রকম, শুধু বেসিক কিছু জিনিস আমরা শিখব, বেসিক কিছু থট শিখব, কিন্তু ক্যালকুলেশন করার যে প্রবণতা, যোগ করার টেকনিক, বিয়োগ করার টেকনিক, গুণ করার টেকনিক, ভাগ থাকলে যে করণের নিরসন করতে হয় সেই টেকনিক সব একই রকম। এবার চলে আসি তবে চিত্রে।
ছবিতে, কারণ ছবি এমন একটা জিনিস যে তোমাদের পরবর্তী যে কনসেপ্টগুলো রয়েছে তার সাথে তোমাদের কনসেপ্টটাকে মেলাতে এবং মনে রাখতে এবং বুঝতে অনেক সাহায্য করবে। তাই চলো আমরা শিখি এখন একটা কমপ্লেক্স নাম্বার দেখতে কেমন হয়। এবারে চলে আসি কমপ্লেক্স নাম্বারের চিত্রে। আমরা কমপ্লেক্স নাম্বারের চিত্র জানার আগে প্রথম যেটা আমাদের বলা দরকার তা হলো বাস্তব রেখাচিত্র। দেখো আমরা যখন নিচু ক্লাসে পড়তাম তখন আমরা বাস্তব রেখাচিত্র, যাকে আমরা বাস্তব অক্ষ বলে নাম দিতাম, রিয়াল অ্যাক্সিস। আর নিশ্চয় তোমরা দেখেছিলে যে এই মিডিলে থাকতো কি জিরো, আমরা 1 2 3 এভাবে লিখতাম, তাই তো, প্লাস টু ইনফিনিটিভ, প্লাস ইনফিনিটিভ, আবার -1 -2 এভাবে চলতো মাইনাস ইনফিনিটিভ অবধি। তোমাদের যদি কোনো পয়েন্ট বা কোনো সংখ্যা যদি প্লট করতে হতো, তোমরা কিন্তু এই রেখাচিত্রের উপরেই কিন্তু পয়েন্টটাকে নিতে। যেমন হয়তো তোমার দরকার হাফ 1/2, কী করতে, 0 আর 1-এর মিডিলে কি রয়েছে 1/2, তাহলে এই পয়েন্টটা হচ্ছে 1/2। তো তোমরা রেখাচিত্রে একটা পয়েন্টের অবস্থান কোথায়, একটা পয়েন্ট দেখতে কেমন, একটা সংখ্যা দেখতে কেমন, কোথায় আছে সংখ্যাটি, আমরা এই রেখাচিত্রের মাধ্যমেই তা ব্যক্ত করতাম। এখন প্রশ্ন হচ্ছে, স্যার মানলাম এটা না হয় রিয়াল নাম্বারের ক্ষেত্রে আছে, এরকম কি থিওরি কমপ্লেক্সের ক্ষেত্রে আছে? স্যার মানছি এই অক্ষের উপরে আপনি কোনো একটা পয়েন্ট প্লট করছেন আর বলছেন ওটা একটা রিয়াল নাম্বার, তাহলে ওই লাইনের বাইরে যদি কোনো পয়েন্ট নিই বা বাইরে যদি কোনো সংখ্যাকে নিই, তাহলে কি তা রিয়াল নাম্বারের, রিয়াল অক্ষের উপর যেহেতু নিলাম না, তাহলে কি স্যার ওটা রিয়াল নাম্বার নয়? তাহলে কি স্যার ওটা কমপ্লেক্স নাম্বার? তাই আমরা এই থিওরিটাকে, এই কনসেপ্টটাকে পুরো ক্লিয়ার করার জন্যই আমরা শিখব এই তথ্য, কমপ্লেক্স নাম্বারের চিত্র। তাহলে চিত্রকে জানার আগে বলি আমাদের তাহলে টপিকটি কি। আমাদের টপিক, মন দিয়ে শুনবে, এখানে আমি ছবিটা তোমাদের বোঝাবো। আমাদের টপিক হচ্ছে কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স নাম্বার বা জটিল রাশি, জটিল রাশি। নেক্সট প্রশ্ন, স্যার এই কমপ্লেক্স নাম্বার দেখতে কীরকম আপনি তো বলেছিলেন। হ্যাঁ, একটা কমপ্লেক্স নাম্বারের আদর্শ আকার, আদর্শ আকার a প্লাস আয়োটা ইন্টু বি, যেখানে a এবং b বাস্তব এবং আয়োটা ইকুয়াল √(-1). আমরা এটাকে কিন্তু অনেক সময় a প্লাস আয়োটা বি না লিখে এভাবেও লিখতে পারি a, b। এবারে একটি গুরুত্বপূর্ণ তথ্য, যেমন ধরো তুমি যদি কোথাও বসতে চাও, একটা বসার জায়গা দরকার, ঠিক একই রকম যখন একটি বাস্তব সংখ্যা ও বসার জন্য একটা জায়গা খুঁজছে, তো বাস্তব সংখ্যার ক্ষেত্রে বসার জায়গা হচ্ছে একটি সরল রেখা, যাকে আমরা বলি কি বাস্তব অক্ষ, রিয়াল অক্ষ। আর এই অক্ষের উপর এক একটি বাস্তব সংখ্যা বসতে পায়। আর দেখতে পাচ্ছি যদি জিরো কোথায় বসছে বলো তো, এই রিয়াল অক্ষের উপরেই কিন্তু জিরো বসে আছে। এই রিয়াল অক্ষের ওই প্রান্তটাকে আমরা বলি পজিটিভ আর এই দিক অংশকে নেগেটিভ। তার মানে ধরো +1 +2, তো এই অক্ষ বরাবর জিরোর পরে যতগুলো সংখ্যা রয়েছে প্রত্যেকে বাস্তব সংখ্যা আর তাদের বসার যে জায়গা এই রিয়াল অক্ষের ওপরেই। ঠিক একই রকম এই রিয়াল অক্ষরের উপরেই বসছে কে -1, এই রিয়াল অক্ষের উপরেই বসছে কে -2, কেউ কিন্তু ওপরে বসছে না বা নিচে বসছে না। তাই আমরা বুঝতে পারছি এটা একটা ওয়ান ডাইমেনশন, তাই না, একমাত্রিক, ওয়ান ডাইমেনশন।
তাহলে যদি আমি বলি টু ডাইমেনশন ব্যাপারটি কি, যখন 2D ব্যাপারটি বলবো তখন ভেবে নাও টু ডাইমেনশানে নিশ্চয়ই কটা তল মানে কটা অক্ষ নিয়ে কাজ করব। টু ডাইমেনশানে দুটি অক্ষ নিয়ে আমরা কাজ করব। সাপোজ ধরো আমরা যদি ভেবে নিই স্থানাঙ্ক জ্যামিতির ক্ষেত্রে তোমরা নিশ্চয়ই পড়েছো নিচু ক্লাসে যে একটা পয়েন্ট যখন তুমি বসাও, একটা বিন্দু যখন বসছে, বসার জন্য কি একটা তল দরকার, একটা সমতল দরকার। তো একটা তল দরকার, একটা লাইন না, একটা তল দরকার। তো তল কি করে গঠিত হবে? যখন একটা এক্স অক্ষ নেব আর ওয়াই অক্ষ নেব তখন তৈরি হলো একটা তল, আর এই তলের ওপরে কিন্তু একটা বিন্দু বসার জায়গা পাই। তাই যখন টু ডাইমেনশন নেব তখন কটা অক্ষ নিয়ে কাজ করি? আমরা বিন্দুর ক্ষেত্রে দুটো অক্ষ নিয়ে কাজ করি। যখন আমরা কমপ্লেক্স নাম্বার পুট করব, এটা তো রিয়েল নাম্বার, তো কমপ্লেক্স নাম্বার যখন পুট করব তখন আমাদের একটা তল নিতে হবে। কেন? ওই পয়েন্টটাকে কিংবা ওই সংখ্যাটাকে কমপ্লেক্স নাম্বারটিকে বসানোর জন্য ওকে জায়গা দিতে হবে। তো যে তল নিয়ে আমরা কাজ করব সেই তলটির নাম হচ্ছে জটিল তল। আর এই জটিল তল কেমন করে তৈরি হয়? যেমন এই তলটা তৈরি করার জন্য দুটো অক্ষ লেগেছে, ঠিক একই রকম একটা সমতল। তোমরা নিজেই ভাবো এই যে সমতল বোর্ড, এটা তৈরি করতে গেলে টোটাল কটি সমতল লেগেছে, কটি অক্ষ লেগেছে? দেখো একটা অক্ষ আর দুটো অক্ষ, তবেই এই বোর্ডটি আমরা পেয়েছি যার উপর আমরা লিখতে পারছি। ঠিক একই রকম যখন আমরা কমপ্লেক্স নাম্বার পুট করার জন্য একটি তলের প্রয়োজন, আর সেই তলটি পাওয়ার জন্য দুটি অক্ষ দরকার। তো একটি অক্ষ হচ্ছে রিয়াল অক্ষ, একটি অক্ষ রিয়াল অক্ষ। আর তোমরা জানো সবাই যে রিয়াল অক্ষ মানে কি? রিয়াল অক্ষ মানে হচ্ছে এই অক্ষের উপর শুধু বাস্তব সংখ্যাগুলোই বসানো যাবে। যেমন 0, +1, +2, +3 আপ টু প্লাস ইনফিনিটিভ। একই রকম -1, -2, -3 আপ টু মাইনাস ইনফিনিটিভ। এটা গেল বাস্তব অক্ষ। বাট তল বলেছে, তল মানে কি? একটা সমতল, আর সমতলের জন্য কটি অক্ষ লাগবে? দুটি অক্ষ লাগবে। তো একটা অক্ষ আমি বাস্তব রেখাচিত্র পেলাম, অক্ষ পেলাম। আর একটি অক্ষ কী হবে? আর একটি অক্ষ হবে কমপ্লেক্স অক্ষ। আর একটি অক্ষ আমরা নেব কমপ্লেক্স অক্ষ। তো এই অক্ষটার নাম কাল্পনিক অক্ষ। তোমরা বলবে স্যার এখানে যেমন +1, +2, +3, +4 করে গেল, তাহলে এই বরাবর কীরকম হবে? এই বরাবর হবে i, 2i, 3i, 4i, 5i, 6i, 7i বা নিচে -i, -2i এইভাবে কিন্তু থাকে। এখন যদি বলি স্যার যদি একটা কমপ্লেক্স নাম্বার যদি এরকম থাকে 3 + 4i, তাহলে আমরা এই 3 + 4i এই কমপ্লেক্স নাম্বারকে এই তলে কিভাবে প্লট করব? তোমরাই বলো। যদি সংখ্যাটা 3 থাকতো না, আমার কোনো সমস্যাই হতো না। তাহলে এই রেখাচিত্রে বলতাম এই যে এই পয়েন্টটি হলো, এই সংখ্যাটি হলো 3, তাই রেখাচিত্রে আমরা গোল বাউন্ডারি দিয়ে সূচিত করতাম এটাই 3। কিন্তু যদি আমাকে বলে 3 + 4i, তো 3 নিয়ে তো কোনো সমস্যা নেই, কিন্তু 4i কোথায় পুট করব? এটা একটা বড় প্রবলেম। তাই দেখো আমরা কমপ্লেক্স নাম্বারকে আর একটা ল্যাঙ্গুয়েজে লিখতে পারি কি? 3, 4, তাই না? 3 মানে কি? বাস্তব অক্ষ বরাবর যাও, আর 4i মানে কমপ্লেক্স অক্ষ বরাবর ওঠো। তার মানে 3, 1, 2, 3, 4i, 1i,
2i 3i 4i, তার মানে এইখানে রয়েছে 3 + 4i এই কমপ্লেক্স নাম্বারটি, যে কমপ্লেক্স নাম্বারকে আমরা আরেকটা ল্যাঙ্গুয়েজে বলি 3,4। ওকে, তাহলে দেখো এই কমপ্লেক্স নাম্বারটি কিন্তু বাস্তব অক্ষের ওপর কিন্তু নেই, রয়েছে বাস্তব অক্ষের ওপরে কিংবা নিচে থাকতে পারে, অনেক সময় বাস্তব অক্ষের ওপরেও থাকতে পারে। কেমন করে তা আমি তোমাদেরকে আস্তে আস্তে আলোচনা করছি। তো আশা করছি তোমরা এটা বুঝতে পারলে যে আমাদের টপিক কি। আমাদের টপিক হচ্ছে কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বারের আদর্শ আকার কি? আদর্শ আকার হলো a + ib কিংবা a, b। আমরা যখন কোনো কমপ্লেক্স নাম্বারকে ছবির আকারে নিয়ে আসব, তো আমরা দেখলাম যে ওয়ান ডাইমেনশানে থাকে শুধু রিয়াল অক্ষ। ওই কারণে একটা রিয়াল নাম্বারকে যখন বসাবে, ও বেচারা যখন বসবে, তখন দেখবে যে ওয়ান ডাইমেনশানের মতোই একটা লাইন তার উপরেও বসছে। কিন্তু তুমি যদি কমপ্লেক্স নাম্বারকে পুট করতে চাও, ওকে জায়গা দিতে চাও, ও বলছে আমি কিন্তু ওই ওয়ান ডাইমেনশানে বসতে পারবো না, আমার জন্য লাগবে 2 ডাইমেনশান তল। তাই 2 ডাইমেনশান যেহেতু একটা সমতল নিয়ে কাজ করে, দেখো 2 ডাইমেনশান একটা সমতল নিয়ে কাজ করে, তাই এখানে কোন ধরনের সমতল? আমরা জটিল সমতল নিয়ে কাজ করব। আর জটিল সমতল মানে একটা রিয়াল পার্ট থাকবে, একটা রিয়াল অক্ষ থাকবে, আর একটি জটিল অক্ষ থাকবে। ওই জটিল অক্ষ আর রিয়াল অক্ষ নিয়েই তৈরি হবে একটা তল। আর এই যে তল সমতল দেখতে পাচ্ছ, এই যে সমতল দেখতে পাচ্ছ, এই সমতলের মধ্যেই কিন্তু থাকবে সেই পয়েন্টগুলি কিংবা সেই সংখ্যাগুলি। তাই আমি একটা উদাহরণ দিয়ে দেখালাম কি, আমি যদি একটা সংখ্যা নিই, সেই সংখ্যাটি হলো 3 + 4i, যাকে আমরা অন্যভাবে বলি 3,4। তাহলে তোমরা অনায়াসেই বুঝতে পারছো স্যার আপনি এই রিয়াল অক্ষ বরাবর আপনি 3 ঘর যান, তাই 1 2 3। আর এখানে 4 মানে কি? ইমাজিনারি, মানে কাল্পনিক অক্ষ বরাবর আপনি 4 ঘর যান, তাহলে এটা হলো কাল্পনিক অক্ষ। এই বরাবর আমি 4 ঘর ওপরে উঠলাম, ঠিক আমরা এই পজিশনে আসলাম। তাহলে আমরা ওই যে নাম্বারটার অবস্থান তাকেই বলছি কি 3 + 4i, যাকে আরেকটা ভাষায় বলি 3,4। আশা করছি তোমরা ছবিটি বুঝতে পারলে। তোমরা বলবে স্যার এই ছবিটি কি খুব প্রয়োজন? যখন তোমাদের মডিউলাস এবং অ্যামপ্লিটিউড আকার বোঝাবো, তখন দেখবে এই ছবিটি তোমাদের খুবই সাহায্য করবে বুঝতে। আপাতত এই অবধি থাক। এখন আমি তোমাদের লাস্ট এই টপিকের উপর আর একটাই মাত্র অংশ বলবো, তারপর চলে আসছি আমি প্রবলেমে। এবারে আমাদের চলে আসছি লাস্ট কনসেপ্টে, আর এটি বললেই আমরা চলে আসবো এরপর প্রবলেমে। এবার এই কনসেপ্টে তোমাদের জানাবো সংখ্যা কয় প্রকার। তোমাদের মনে হতে পারে স্যার সংখ্যা তো অনেক প্রকার, স্যার বাস্তব সংখ্যা, কাল্পনিক সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ, তারপর ন্যাচারাল নাম্বার রয়েছে, স্বাভাবিক সংখ্যা, সমগ্র সংখ্যা। স্যার অঙ্কে স্যার সংখ্যা অনেক রকম হতে পারে, কিন্তু যতই রকমই হোক না কেন একটা কথা মাথায় রাখবে, সংখ্যা তত্ত্বে সংখ্যা কিন্তু হয় এক প্রকার, আর তা হলো জটিল সংখ্যা বা জটিল রাশি। কাকে বলে এই জটিল সংখ্যা? যে সংখ্যাকে আমরা a + iota * b আকারে লিখতে পারি, যেখানে a আর b এর পরিচয় কি বলেছিলাম? বাস্তব সংখ্যা না, a এবং b বাস্তব। তাহলে a b বিলংস টু, এই চিহ্নটার নাম অন্তর্গত কার? বাস্তব সংখ্যা। আর i এর পরিচয় কি? i হচ্ছে √(-1). তো এটাকেই বলছি আমরা কমপ্লেক্স নাম্বার। স্যার আমরা যে এতগুলো টাইপ শিখেছিলাম, তাহলে ওগুলো সব বলছি, কিন্তু মনে রাখবে নাম্বার সিস্টেমে সংখ্যা কিন্তু হয় এক প্রকার, আর সেই এক প্রকার সংখ্যা হলো কমপ্লেক্স নাম্বার। দেখো স্বভাবতই কিন্তু এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সব কিছু কিন্তু কমপ্লেক্স, রিয়াল বলে কিন্তু সেরকম কিছু নেই।
কেন নেই একটু মন দিয়ে শোনো। যেমন ধরো একটা ছোট্ট এক্সাম্পল দিলে বুঝতে পারবে। সাপোজ ধরো আমি যদি তোমাদের কোশ্চেন করি আমি দেখতে কেমন, নিশ্চয়ই তোমরা বলবে হয় ভালো না হয় খারাপ, তাই তো? কিন্তু আমি এরকম অ্যান্সার চাই না। আমি চাই, আচ্ছা যেমন ধরো আমি যদি তোমাদের কোশ্চেন করি বলো তো আমি দেখতে কেমন, জানি তোমরা কেউ বলবে ভালো কেউ বলবে খারাপ, কিন্তু আমার ওরকম অ্যান্সার চাই না। যদি আমি ধরে নিই এই উপরওয়ালা সৃষ্টি করা প্রত্যেকটা জীব আমি সম্মান করি, তাহলে সেই অর্থে যদি বলি যে ওয়ান ডাইমেনশানের দেখতে পাই, ওয়ান ডাইমেনশানে দেখতে পাই, এরকম যদি কোনো জীব আমার দিকে তাকায় তাহলে আমাকে কীরকম অবস্থায় দেখবে? নিশ্চয়ই একটি বিন্দু আকারে দেখবে। তার মানে ওর চোখে আমি কিন্তু একটা পয়েন্ট, তার মানে আমার ডায়াগ্রাম, আমার চেহারা একটা বিন্দু। যদি টু ডাইমেনশানে কেউ দেখে আমাকে, সাপোজ ধরো সাপ, তাহলে আমাকে দেখবে টু ডাইমেনশানে ছবি আকারে, একটা ফটোগ্রাফ আকারে। কাছে যাব তো ছবি বানিয়ে দেবে। তো দেখো আমি কিন্তু সেই সাপের রেসপেক্টে, ওর চোখের সাপেক্ষে, যে টু ডাইমেনশানে দেখে সেই জীবের সাপেক্ষে আমার আকার, আমার চেহারা একটা ছবি। আবার যদি তুমি থ্রি ডাইমেনশানের কথা চিন্তা করো, যেমন মানুষ, যেমন তুমি, আমি, সবাই, যদি আমাকে কেউ দেখে তাহলে আমাকে দেখবে একটা বডি আকারে, তার মানে দৈর্ঘ্য, প্রস্থ, হাইট সব দেখতে পাবে। তাহলে লক্ষ্য করো এই যে তিন রকম ডাইমেনশনের কথা বললাম, আর তিন রকম ডাইমেনশনের তিন ধরনের জীবের কথা বললাম, যার ক্ষেত্রে আমার লুক ভিন্ন ভিন্ন, আমার চেহারা ভিন্ন ভিন্ন। এরকম যদি 4 ডাইমেনশন হয় আমার লুক আরও আলাদা, 5 ডাইমেনশন হয় আমার লুক আরও আলাদা, এরকম কোটি কোটি ডাইমেনশনে আমার চেহারা, আমার ফিগার, আমার ডায়াগ্রাম কোটি কোটি রকম। তাহলে তুমি বলো আমার আসল চেহারা কোনটা? কোনটা আমার আসল লুক? যে জীব 1 ডাইমেনশনে দেখেছে তার চোখে যে আমার চেহারা সেটা কি আসল? নাকি 2 ডাইমেনশনে যে জীব আমাকে দেখছে তার দৃষ্টিতে আমার যে লুক, আমার যে আকার সেটাই কি আসল? নাকি তোমার দৃষ্টিতে আমার যে লুক এটা আসল? নাকি আদার্স ডাইমেনশনের রেসপেক্টে আমার যে লুক সেটা আসল? তাহলে তোমরাই বলো আমি দেখতে কেমন, আমার অরিজিনাল লুক কি? আমি কোনো জীবকে ছোট করতে চাইছি না, আমি প্রত্যেকটা জীবকে সম্মান করছি, আর প্রত্যেকটা জীবের আন্ডারেই ওদের দৃষ্টিকে আমি সম্মান করছি। তাহলে আমার আসল চেহারা কি? তো লক্ষ্য করো এইখানে আমরা এবার পড়ে গেলাম একটা জটিল কনসেপ্টে। তাহলে আমরা কাকে প্রাধান্য দেব? এবার তুমি ভয় পেয়ে গেলে, তুমি ভয় পেয়ে গিয়ে দৌড়ালে, বাহ তাই তো, আমরা এই লুকের পিছনে এত খরচ করি, কিংবা আমরা এত পরিশ্রম করি এই চেহারাটাকে তৈরি করার জন্য, এত গর্ব করি, এত অহংকার করি, কিন্তু কই আমার আসল লুক কি এটা আমরা জানি না। এবার তুমি এটা জানার জন্য ভয় পেলে আর দৌড়লে একটা আয়নার সামনে, আর তোমার চোখ দেখছো আরে আমি তো দেখতে আমার মতোই। তার মানে তোমার 3Dর চোখ যা তোমার আকার দেখলো ওটাই তোমার সাপেক্ষে রিয়াল। কিন্তু ভাবো তো এই কোটি কোটি ডাইমেনশনের মধ্যে একটা পার্টিকুলার কেস তোমার চোখের সাপেক্ষে 3D, এটা হলো একটা বাস্তব। ওই কারণে তো বলি আরে আমি নিজের চোখে দেখেছি, আমার বাস্তব চক্ষু প্রমাণ। তার মানে একটা কোটি কোটি ডাইমেনশনের মধ্যে একটা মাত্র ডাইমেনশন 3D, এটাই বাস্তব। তাই বাস্তব হলো কি একটা কমপ্লেক্সের পার্টিকুলার একটা কেস। যদি তুমি 2 ডাইমেনশনের কোনো জীবকে বলো, ও বলবে আরে আমি তোকে যেটা দেখছি ওটাই বাস্তব। তার মানে কোটি কোটি ডাইমেনশনের মধ্যে ওই জীবের রেসপেক্টে 2 ডাইমেনশনটাই কি একটা বাস্তব। তাই এটাই বলতে চাইলাম যে তোমাদের এই কোটি কোটি ডাইমেনশন, এই টোটাল যে দেখছো কমপ্লেক্স, এই কমপ্লেক্সের মধ্যে একটা পার্টিকুলার কেস হলো কি রিয়াল। তাই আমরা বলতে পারি এখানে সব কিছুই কমপ্লেক্স, এই কমপ্লেক্সের মধ্যে ওর একটা পার্টিকুলার কেস বা ভাগ, যাকে বলি আমরা বাস্তব সংখ্যা।
ক্লিয়ার? বাস্তব সংখ্যা। আর আরেকটা ভাগ কি? বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা। বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা। লক্ষ্য করো এখানে বাস্তব সংখ্যা কখন এই এ প্লাস আয়োটা বি বাস্তব সংখ্যায় পরিণত হয় বলো তো? যদি আই পার্টটা না থাকতো, যদি আই পার্ট না থাকতো তাহলে শুধু এ পড়ে থাকতো না, তখন আমরা বলতাম এটি বাস্তব সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যা হওয়ার শর্ত কি? যদি আই বি পার্টটা না থাকে। কিন্তু আই মানে যে শূন্য নয়, √-1, তাই ওকে ভ্যানিশ করতে গেলে বি পার্টটাকে আমাকে 0 করতে হবে, বি সমান 0 করতে হবে। বি এর মান 0 হয়ে গেলেই শুধু এ পড়ে থাকছে, তাই বাস্তব। একই রকমভাবে বিশুদ্ধ কাল্পনিক রাশি কোনটি? দেখো, বিশুদ্ধ কাল্পনিক রাশি মানে এর মধ্যে বাস্তব পার্ট থাকবে না, তার মানে শুধুমাত্র আইবি পার্ট পড়ে থাকবে। আর এই আইবি পার্ট কখন পাবো? যদি এ পার্ট না থাকে, থাকবে না। এটার ম্যাথামেটিক্যাল মানে কি? এর মানটা 0 হবে। তাহলে আমরা উদাহরণ হিসাবে দিতে পারি যে 4 একটা বাস্তব সংখ্যা আর 3i এটি একটি বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা, আর দুটোকে জয়েন করে পাচ্ছি কমপ্লেক্স নাম্বার। আশা করছি বুঝতে পারলে। এবার এখান থেকে তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, স্যার তাহলে জটিল রাশিরই তো ভাগ হয়ে গেল বাস্তব সংখ্যা? হ্যাঁ, জটিল রাশির দুটো ছেলে, একটা ছেলের নাম বাস্তব সংখ্যা আর একটা ছেলের নাম বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা। তার মানে কোনো সংখ্যাকে যদি বলা যায় তোর রক্তে কি কাল্পনিক রাশি রক্ত মিশে আছে, ও বলবে হ্যাঁ, কারণ আমার তো বাবা জটিল রাশি। তাহলে আমি যদি একটা ছক তৈরি করি, কেমন ছক? মন দিয়ে দেখো। ধরো এটা হলো একটা কমপ্লেক্স নাম্বার, মানে জটিল রাশি। এই জটিল রাশির টোটাল কটা ভাগ দেখালাম? দুটো, তাই তো? ঠিক আছে, এই জটিল রাশির দুটো ভাগ দেখালাম। একটা ভাগ কি? একটি ভাগ বাস্তব সংখ্যা, ঠিক আছে, একটি ভাগ বাস্তব সংখ্যা, আর অপর আরেকটি ভাগ কি? বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা। অপর আরেকটি ভাগ বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা। এখন আমার প্রশ্ন, স্যার তাহলে 4 এই যে ডিজিট, ও কি কাল্পনিক সংখ্যা হতে পারে? অ্যান্সার লক্ষ্য করো, 4 আসলে বাস্তব সংখ্যা। 4 আসলে বাস্তব সংখ্যা। তুমি বলবে হ্যাঁ স্যার 4 তো বাস্তব সংখ্যাই, কিন্তু বাস্তব সংখ্যা কার ছেলে বলো তো? জটিল রাশির ছেলে। তাই আর জটিল রাশিকে আমরা কি আকারে দিতে পারি? আদর্শ আকারে a প্লাস আয়োটা ইন্টু বি। তাই 4কে আমরা যেমন বলতে পারি বাস্তব সংখ্যা, কিন্তু আমরা 4কে কমপ্লেক্সের আকারেও প্রকাশ করতে পারি। কেমন করে? কমপ্লেক্স নাম্বার বলছে, আরে তুই তো আমারই ছেলে, তাহলে 4কে তো লিখতেই পারি 4 প্লাস 0 ইন্টু আই। দেখো আমি যেহেতু 4কে 4 প্লাস 0 ইন্টু আই, এ প্লাস আইবি এরকম ফিগার দিতে পারলাম, তাই আমরা বলতে পারি 4 আরেকটা অর্থে কমপ্লেক্স নাম্বারও। তাই আমরা এখান থেকে বলতে পারি সমস্ত বাস্তব সংখ্যাই কমপ্লেক্স নাম্বার, কিন্তু সমস্ত কমপ্লেক্স নাম্বার বাস্তব সংখ্যা নাও হতে পারে। যেমন দেখো, তুমি বলতে পারো 5, হ্যাঁ 5কে তুমি কমপ্লেক্সের লুক দিতে পারবে। কেমন করে? 5 প্লাস 0 ইন্টু আই। কিন্তু তুমি 2 প্লাস 3i এই কমপ্লেক্স নাম্বারটাকে তুমি কি বাস্তব বানাতে পারবে? পারবে না। তাই যে কোনো বাস্তব সংখ্যাকে কমপ্লেক্সের আকারে লেখা যায়, কিন্তু সমস্ত কমপ্লেক্স নাম্বারকে বাস্তব সংখ্যার আকারে লেখা যায় না। আশা করছি তোমরা এই তথ্যটি বুঝতে পেরেছ। এবারে আমাদের নেক্সট টপিক হচ্ছে এই চ্যাপ্টারের প্রবলেম। এই চ্যাপ্টারে টোটাল 8টা টাইপের প্রবলেম রয়েছে। এখন এই 8 টাইপের প্রবলেম বললাম কেমন করে? আমি তোমাদের এই চ্যাপ্টারের জন্য যে বইটি ফলো করছি, যে প্রকাশনের বই ফলো করব,
তা হলো ছায়া প্রকাশনী এবং সাতারা পাবলিকেশন। এই দুটো পাবলিকেশনের বই আমি ফলো করব। তবে আমি তোমাদের স্টাডি ম্যাটেরিয়ালস আমার বানানোর ক্ষেত্রে সুবিধার জন্য আমি ছায়া প্রকাশনীর এসএনদের বইটি ফলো করেছি। আমি এই বই থেকে অঙ্কগুলোকে টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4 এইভাবে 8টা টাইপে বিভক্ত করেছি এবং আমি এক জায়গায় অঙ্কগুলোকে সাজিয়ে ফেলেছি। এর ফলে যখন তোমরা অঙ্কগুলোকে করবে তখন দেখবে খুব সহজে শিখতে পারবে এবং অঙ্কের যে প্রয়োজনীয়তা এবং তার প্রয়োগ সম্পর্কে একটা দারুণ ধারণা রেডি করতে পারবে। তার সাথে তোমাদের মানসিক গ্রোথ খুব স্পিডে হবে অঙ্কের ক্ষেত্রে। তাই আমি সেই সমস্ত অঙ্কগুলোকে চয়ন করব, চুজ করব, যা তোমাদের মনের বিকাশের সঙ্গে ব্রেনের বিকাশ ঘটাবে এবং অঙ্কে তোমাদের হাতকে গতিশীল বানাবে এবং শিখতেও অনেক সাহায্য করবে। তাই আমি ফার্স্ট টাইপে যাওয়ার আগে তোমাদের প্রথমে বলি যে আমি যে টপিকটি ফার্স্ট আলোচনা করব বা যে টাইপ আমি ফার্স্ট আলোচনা করব তার আমি নাম দিয়েছি একেটি 1। এই একেটি 1-এ আমি কোন সংক্রান্ত অঙ্ক শিখব বা তোমাদের শেখাবো। দেখো এই একেটি 1-এ a প্লাস আয়োটা ইন্টু বি এই আকারের অঙ্ক, এই আকারের প্রকাশ সংক্রান্ত অঙ্ক তোমাদের শেখাবো। আচ্ছা, a প্লাস আয়োটা বি এরকম আকারে প্রকাশ? হ্যাঁ, মনে রাখবে এই আকারটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আকার। যেমন তোমার বাড়ি যেখানেই হোক না কেন, সাপোজ ধরো তুমি দূর দেশে পাড়ি দেবে আর বিমানে করে যেতে চাও। কিসে যেতে চাও? বিমানে করে যেতে চাও। তাহলে তোমাকে কিন্তু প্রথমে বাড়ি তোমার যেখানে হোক না কেন বিমানে যেতে চাইলেই তোমাকে প্রথমে বিমান বন্দরে আসতে হবে। ক্লিয়ার? আবার বলছি, মন দিয়ে শোনো। তোমার বাড়ি যেখানে থাক না কেন, যদি কোথাও দূরে যেতে চাও আর যদি বাসে যেতে চাও তাহলে তোমাকে প্রথমে বাস স্ট্যান্ডে আসতে হবে। তাই মনে রাখবে এটা হলো সেই বন্দর বা স্টেশন কিংবা কোনো একটা কি ঘাঁটি, যেখান থেকে তুমি সব জায়গায় যেতে পারবে। তাই তোমাদেরকে অঙ্ক, যে কোনো অঙ্ক দিক না কেন এই চ্যাপ্টারের, তোমার প্রথম কাজ কি জানো? অঙ্কটিকে প্রথমে a প্লাস আইবি আকারে বানাও। এই আকার আসলে তবে তুমি ভিন্ন ভিন্ন টপিকের অঙ্কে তুমি এগোতে পারবে। আর এই দিকটার গুরুত্ব মাথায় রেখে আমি তোমাদের একেডি 1-এ প্রথমে এই টপিকটির স্থান দিয়েছি কি, a প্লাস আইবি আকারে প্রকাশ। এখন তোমরা বলবে স্যার, মানলাম আপনি আমাদেরকে এই আকারে শেখাবেন, কিন্তু পূর্বপাঠ আমরা কি এমন কোনো অঙ্ক করেছি যা এর সাথে রিলেটেড? কেন স্যার? একটু মানসিক শান্তি পাওয়ার জন্য, যাতে নতুন চ্যাপ্টার শিখছি তো যেন ফিল করতে পারি না কেউ আমার সাপোর্টে আছে। দেখবে যখন তোমরা কোথাও যাবে দূরে, তখন মনে হয় একা যাবো, যদি কেউ সঙ্গে থাকে তাহলে একটু মনোবল পাওয়া যায়। তাই মনোবল পাওয়ার জন্য আমরা পূর্বপাঠ হিসাবে যে চ্যাপ্টারটির নাম আমরা নেব তা হলো করণী। এই চ্যাপ্টারের অনুরূপ অঙ্কই আমরা শিখব এই চ্যাপ্টারের এই টপিকে। করণী মানে কি? a প্লাস রুট বি। যেমন যেমন কাজ আমি করণী চ্যাপ্টারের ক্ষেত্রে করতে কোন ক্লাসে, যখন তোমরা দশম শ্রেণীতে পড়তে, ঠিক একই রকম কাজ তোমাদের করতে হবে এই পার্টে। ঠিক আছে, মানলাম। অপারেশন মানে যখন তুমি নতুন জিনিস শিখছো, একটা নতুন সংখ্যা শিখছো, নিশ্চয়ই তার ক্ষেত্রে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলো তো শিখতে হবে। তাই আমরা শিখব ফার্স্ট যোগ, ফার্স্ট অপারেশন যোগ। দেখো যোগ এটা আবার কিরকম কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে? যেমন ধরো 2 প্লাস 3i, তুমি এর সাথে যোগ করছো 3 প্লাস i। তাহলে এই যোগ কেমন করে হবে? দেখো খুবই ইজি। দেখো
এখানে রিয়েল পার্ট কোনটা? 2 আর 3। তাহলে 2 আর 3 অ্যাড করলে কি হবে? 5 প্লাস দেখো 3i প্লাস i যোগ করলে 4i। আরে এই যোগ তো একদম ঠিক তেমনই যেমন তোমরা নিচু ক্লাসে অ্যালজেব্রা যোগ করতে। কিরকম মনে করে দেখো, 2 প্লাস 3x যোগ 3 প্লাস x, তাই না? কি বললাম? 2 প্লাস 3x যোগ 3 প্লাস x। তো যখন তুমি যোগ করবে তখন আমরা কি করতাম? সংখ্যাগুলোর সঙ্গে সংখ্যা যোগ করতাম, মানে কি লিখতাম? 5। আর x যুক্ত পদগুলোর সঙ্গে x যুক্ত পদের যোগ করতাম, তার মানে 3x প্লাস x মানে 4x। একই রকম, কোনো পার্থক্য নেই। ঠিক একই রকম ভাবে যখন তুমি আরেকটা অপারেশন শিখবে, বিয়োগ। এই ক্ষেত্রে বিয়োগ কি করে করবে মন দিয়ে দেখো। সাপোজ ধরো 2 প্লাস 3i, এখান থেকে তুমি বাদ দিচ্ছ 3 প্লাস i, তাহলে বিয়োগ কি হবে? দেখো মাইনাসটা যদি তুমি মাল্টিপ্লাই করো ভেতরে, তাহলে আলটিমেটলি কি পাচ্ছ? 2 প্লাস 3i মাইনাস 3 মাইনাস i, তাই তো? মাইনাসটা মাল্টিপ্লাই করলে তো 2 থেকে 3 বাদ দিলে হয় -1, আর 3i মাইনাস i প্লাস 2i। দেখো আমরা খুব সিম্পল ভাবে যোগ এবং বিয়োগ শিখতে পারলাম। এরপর আমি দেখতে চাইছি যে গুণ কি করে সম্ভব, কেমন করে গুণ হয়। তো গুণ বলার আগে আমার মনে হয় যে তোমাদের কয়েকটা জিনিস মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে একটু মন দিয়ে দেখে নাও। জাস্ট কয়েকটা মান, যেমন i, তোমরা কিন্তু কখনো i এর জায়গাতে √1 পুট করো না, i রেখে দাও। যদি কোথাও i² দেখতে পাও তাহলে তার জায়গায় লিখবে -1। যদি কোথাও i³ দেখতে পাও তার জায়গায় লিখবে -i। যদি কোথাও i এর পাওয়ার 4 দেখতে পাও তাহলে তার জায়গায় লিখবে +1। তো এই মানগুলো তোমরা একটু মনে রেখো, কারণ অঙ্ক যখন দেখতে পাবে আর যেখানে যেখানে তোমরা এই ফর্মটা দেখতে পাবে সেখানে সেখানে মানটা পুট করতে হবে। তাই তো লক্ষ্য করো, এবার গুণের ক্ষেত্রে আমরা অপারেশন করব কি করে। যেমন ধরো 2 প্লাস 3i, এর সাথে মাল্টিপ্লাই করছি 3 প্লাস i। যদি গুণ করি তাহলে গুণটা কেমন হবে? প্রথমে 2 এর সাথে সবটা গুণ করো, যেমন গুণ অ্যালজেব্রায় করতে। 2 এর সাথে পুরোটা গুণ করো, 2 ইন্টু 3 মানে 6 প্লাস 2 ইন্টু i 2i। এবার 3i এর সাথে বাকিটি গুণ করো, প্লাস 3i ইন্টু 3 মানে 9i প্লাস 3i ইন্টু i মানে 3i স্কোয়ার। তো আমরা প্রথমে মাল্টিপ্লাই করলাম, কিন্তু তোমাদের বলেছিলাম যে তোমাদের এটা কিন্তু মনে রাখতে হবে, যদি কোথাও i দেখতে পাও ছেড়ে দাও, i এর জায়গাতে মান পুট করতে যেও না। বাট কোথাও যদি i² দেখতে পাও তাহলে তার জায়গায় মান বসাতে কিন্তু পিছপা হবে না। তাহলে আমরা কি পাচ্ছি? 6 প্লাস 2i প্লাস 9i, আর i² মানে কি? i² মানে -1, তো 3 ইন্টু -1 মানে -3। যদি এক লাইন আর ক্যালকুলেশন করি কি পাচ্ছি? 6 থেকে 3 বাদ 3 প্লাস 11 ইন্টু i। তো লক্ষ্য করো আমরা গুণফল বের করতে পারলাম। আশা করছি বুঝতে পারলে। তাহলে আমরা কমপ্লেক্স নাম্বার একটা নতুন পার্ট, এই নতুন পার্টে যাওয়ার আগে নিশ্চয়ই যোগ বিয়োগ গুণ ভাগ আমাদের তো শিখতে হবে। তাই তোমাদের যোগ শেখালাম, বিয়োগ শেখালাম, গুণ শেখালাম। এরপর কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে ভাগ, এই ব্যাপারটি কিরকম। যেমন ধরো একটা এক্সাম্পল দিই ভাগের ক্ষেত্রে। সাপোজ ধরো a প্লাস ib, একটা পার্টিকুলার এক্সাম্পল দিচ্ছি, 2 প্লাস 3i বাই 1 প্লাস i।
লক্ষ্য করো এই কমপ্লেক্স নাম্বার ডিভাইড বাই এই কমপ্লেক্স নাম্বার রয়েছে, তাহলে কিভাবে করবে এই কাজটি? তো মনে রাখবে, যেহেতু আই আই মানে কি √(-1) মানে একটা করণী সূচিত করছে। আর পূর্ববারে দেখেছি যে এই চ্যাপ্টারের এই টপিকের যা নিয়ম তা পুরোপুরি করণীকে মেনটেন করবে, করণীকে মেনে চলবে। তো ভাগের ক্ষেত্রে আমরা কি করতাম, যেহেতু হরে আমরা করণী দেখতে পাচ্ছি, দেখো হরে আমরা করণী দেখতে পাচ্ছি, আই আই মানে কি, আই মানে যে √(1) তার মানে কি একটা করণী দেখতে পাচ্ছি। ওই কারণে ওর মুখ দিয়ে একটাই আওয়াজ বেরোবে যে আমরা করণী নিরসন করব, করণী নিরসন করব। আর তোমরা জানো যে করণী নিরসন করার থট বা টেকনিকটা কি? আমরা এর যে কনজুগেট, স্যার a প্লাস √b, ওর তো কনজুগেট জানি কি হয়, ওর অনুবন্ধী হয় a মাইনাস √b। তাহলে তাহলে স্যার a প্লাস ib ওর অনুবন্ধী কি হবে? ওর অনুবন্ধী হবে a মাইনাস ib, কারণ আইটা যে করণী √(1) যে, ওই কারণে এটা অ্যাকচুয়ালি একটা করণী ডিনোট করে। আর ওর অনুবন্ধী কি হবে? a মাইনাস ib। তাহলে আমরা যখন একে ক্যালকুলেশন করব তখন আমরা করণের থট, করণের টেকনিক আমরা মেনটেন করব। হরের করণী নিরসন করব কেমন করে? 2 + 3i থাকলো, আর নিচে কি রয়েছে 1 + i। আমরা হরের কনজুগেট কি দেখতে পাচ্ছি 1 - i। তো 1 - i দিয়ে আমরা নিচেও মাল্টিপ্লাই করলাম, আমরা উপরেও মাল্টিপ্লাই করলাম। এবারে যদি উপরে গুণ করো কি পাচ্ছি 2 × 1 মানে 2, 2 × -i -2i, 3i × 1 + 3i, 3i × -i -3i²। আর নিচে দেখো 1 + i × 1 - i মানে 1² -i²। এরপরে আমাদের কাজ হবে, যেখানে যেখানে আমরা i² বা i³ বা i⁴ এই পার্টগুলো দেখতে পাবো, সেখানে সেখানে আমরা ভ্যালুগুলোকে পুট করব। যেমন ধরো 2 + i, কিন্তু i² এর মান যেহেতু -1, তাই আমরা এখানে -1 যদি পুট করি তাহলে -1 × -3 পাচ্ছি +3। আর নিচে দেখো 1 মাইনাস i² এর মান যেহেতু -1, i² এর মান যেহেতু -1, তাহলে -1 × +1, তাহলে আমরা পেলাম কি 5 + i/2। এবার যদি আমরা এটাকে সেপারেট করি, আলাদা করে দিই, তাহলে কি পাচ্ছি 5/2 + i/2। তো এটাই হলো দেখো ভাগ। আমরা যেহেতু করণী নিরসনের মতন ভাগটা করি, তাই দেখো আমরা হরে কমপ্লেক্স নাম্বারকে নিরসন করলাম। হরে দেখো কোথাও আর কমপ্লেক্স নাম্বার নেই। তাহলে আমরা শিখলাম কি? শিখলাম একেটি 1, মানে আমরা যে আজকে টপিকটা আলোচনা করব তার টাইপ। আমরা শিখলাম যে যে টপিক নিয়ে আমরা আলোচনা করব, যেমন a + iota × b। আমরা এই টপিকটা কেন আলোচনা করব? কারণ হচ্ছে এটা একটা বিমানবন্দরের মতন, আমাকে যে কোনো টাইপ দিক না কেন আমাকে প্রথমে এই টাইপে আসতে হবে, তাই এই টাইপের গুরুত্ব অনেক। এই টাইপটা কার সঙ্গে রিলেটেড দেখলাম, করণী এই চ্যাপ্টারটা যা 10ম শ্রেণীতে আমরা পড়েছিলাম তার সাথে সম্পর্কযুক্ত। আমরা এই অপারেশনগুলোকে জানার জন্য কি কি মনে রাখতে হবে, কোন কোন জিনিসগুলো মনে রাখতে হবে। আমরা দেখলাম i তার জায়গায় মান পুট করব না, কিন্তু i² i³ i⁴ হলে তার জায়গায় আমরা এই মানগুলো পুট করব। যেহেতু এটা একটা নতুন টপিক, তাই এর ক্ষেত্রেও নিশ্চয়ই যোগ বিয়োগ গুণ ভাগ বলে কিছু একটা থাকবে। তাই
কিভাবে যোগ করব, কি করে বিয়োগ করব, কি করে গুণ করব আর কি করে ভাগ করব তার প্রসেসটা তোমাদের শেখালাম। তোমাদের পরিস্থিতি শেখাই চিত্র। দেখো, আমরা যতই এই নিয়মগুলো শিখি না কেন, আলটিমেট ভাবে যদি দেখি যে একটা কমপ্লেক্স নাম্বার, যে কমপ্লেক্স নাম্বারটি হলো 3 + 4i, যদি আমরা একে গ্রাফে প্লট করি, যদি দেখি এর পজিশনটা কোথায়, অবস্থানটা কোথায়, তাহলে আমরা বুঝতে পারবো যে ধরো এটা রিয়েল অ্যাক্সিস আর এটা ইমাজিনারি অ্যাক্সিস বা কাল্পনিক অক্ষ। তাহলে 3 + 4i মানে কি? আমি বলেছিলাম এটাকে মনে মনে ভেবে নেবে 3,4। তাহলে রিয়েল অক্ষ বরাবর 1 2 3 আর কমপ্লেক্স অক্ষ বরাবর 1 2 3 4। তাহলে এই যে পয়েন্ট দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে অবস্থান সেই কমপ্লেক্স নাম্বারটির, মানে 3 + 4i এর। এটিকে আমরা বলতে পারি 3,4। তো এই হলো আমাদের প্রাথমিক আইডিয়া এই টপিকের। এবার চলে আসছি আমরা অঙ্কে। একটা একটা করে অঙ্ক দেখিয়ে দিচ্ছি আর এই টপিকের কিছু প্রবলেম আমি তোমাদের হোমওয়ার্ক হিসাবে দিয়ে দিচ্ছি। তাই চলো শুরু করি আমি ফার্স্ট প্রবলেম। তাহলে এই টাইপের প্রথম প্রবলেম, 1 - i হোল কিউব। কি বললাম? 1 - i হোল কিউব। এই রাশিকে তোমরা a + ib আকারে প্রকাশ করো। এই কমপ্লেক্স নাম্বারটাকে a + ib আকার দাও। দেখো কি করে একে a + ib আকার দেবে। ফার্স্ট কথা, আমরা দেখতেই বুঝতে পারছি a - b হোল কিউবের ফর্মুলা। যদি একে ফর্মুলায় ভাঙি, কি পাচ্ছি? a কিউব মাইনাস 3, কি বললাম? a কিউব মাইনাস 3 ইন্টু a স্কোয়ার ইন্টু b প্লাস 3 ইন্টু a ইন্টু b স্কোয়ার মাইনাস b কিউব। তাই তো? তো আমাদের প্রথম কাজ কি হলো? a মাইনাস b হোল কিউবের ফর্মুলায় প্রথমে ভাঙলাম। এরপর তোমাদেরকে কথা দিয়েছিলাম, যেখানে যেখানে i দেখতে পাবে ওখানে মান পুট করবে না। i টু দি পাওয়ার 4 দেখতে পেলে অবশ্যই মান পুট করবে। তাহলে 1 এর কিউব 1 হয়। আমি কোথায় কোথায় i দেখতে পাচ্ছি একটু দেখি তো। দেখো, এখানে i দেখতে পেয়েছি, আমি এখানে i স্কয়ার দেখতে পেয়েছি, আমি এখানে i কিউব দেখতে পেয়েছি, আর কিন্তু কোথাও i নেই। তাই 1 এর কিউব মানে 1 মাইনাস 3 ইন্টু 1 স্কয়ার ইন্টু i, কিন্তু i এর জায়গাতে মান তো পুট করতে পারবে না, তাই থেকে গেল 3 ইন্টু i। যেহেতু i স্কয়ারের জায়গায় তুমি মান পুট করতে পারবে কত? -1। তাই i স্কয়ারের জায়গায় -1 লিখলাম। আর যেহেতু i কিউবের জায়গায় কি লিখতে পারবে? -i, তাই -i লিখলাম। তাহলে আমি যেখানে যেখানে মান পুট করতে পারবো সেখানে সেখানে মান পুট করলাম। এবার লক্ষ্য করো, 1 থাকলো -3i -3 প্লাস i। এবারে এখানে আর এখানে i নেই, তার মানে রিয়েল পার্ট থেকে রিয়েল অংশ হচ্ছে 1 আর -3। 1 - 3 ইকুয়াল -2। আর ইমাজিনারি পার্ট কোনটা? -3i প্লাস i। ক্যালকুলেশন করলে পাচ্ছি -2i। তাহলে লক্ষ্য করো, আমি লিখতে পারি -2 প্লাস অফ i ইন্টু -2। কারণ দেখো, আমার উদ্দেশ্য, আমার মেন চাহিদা কি? a প্লাস ib আকারে বানানো। আমি এটাকে লিখতে পারলাম a প্লাস আয়োটা ইন্টু, এটিকে লিখতে পারি b আকারে। তো দেখো, আমি অনায়াসেই এই অঙ্কটিকে a প্লাস আয়োটা ইন্টু b আকারে লিখতে পারলাম। আশা করছি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। আমি আরেকটি অঙ্ক করি, তাহলে তোমরা আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবে অ্যাকচুয়াল রহস্যটা কি। তাহলে চলো আমরা এগোই এবার সেকেন্ড প্রবলেমে, অঙ্ক নাম্বার 2। এবারে দেখো পরের প্রবলেমটি কি দিয়েছে। অঙ্কটি দেওয়া রয়েছে 1 + i হোল স্কয়ার প্লাস 1 - i হোল স্কয়ার।
তাহলে আমরা যদি একে ক্যালকুলেশন করি, এটা সরলীকরণ করি, কি পাচ্ছি দেখো, a প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। একই রকম ভাবে যদি a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা ভাঙো, কি পাবে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এর ফর্মুলা ভাঙলাম আর ওর ফর্মুলা ভাঙলাম, দেখো কি কাটাকাটি যাচ্ছে, এখান থেকে 2i আর এখান থেকে 2i ক্যান্সেল হয়ে গেল। তোমাদের বলেছিলাম আমি বারবার যে কখনো তোমরা i এর জায়গায় মান পুট করবে না, বাট i স্কয়ার, i কিউব, i টু দি পাওয়ার 4 দেখতে পেলে ছাড়বে না। যেহেতু আমি দেখতে পাচ্ছি i স্কয়ার, যেহেতু দেখতে পাচ্ছি i স্কয়ার, তাই i স্কয়ারের মান কত, -1। আমরা সেই মানগুলো তো পুট করি, 1 -1 প্লাস 1 -1। এবার দেখো সব কেটে যাচ্ছে, পাচ্ছি কি 0। যদি আমরা 0 কে a প্লাস ib আকার দিই তাহলে কিরকম পাচ্ছি বলতো, 0 প্লাস i ইন্টু 0 মানে a প্লাস আয়োটা ইন্টু b। ব্যাস আমরা সহজেই এই আকারটি দিতে পারলাম। অনেক সময় আমাদের বলতে পারে যে সরল করো, আর যদি সরল করো বলে তাহলে আমরা এটিকে সরলীকরণ করে 0 পেলাম, এটা তো সরল। এর পরের আরেকটি অঙ্কে চলে আসি, অঙ্ক নাম্বার 3। এবারে দেখো কি প্রবলেমটি রয়েছে, অঙ্কটি রয়েছে 1 প্লাস আয়োটা বাই 1 মাইনাস আয়োটা হোল স্কয়ার প্লাস 1 মাইনাস আয়োটা বাই 1 প্লাস আয়োটা হোল স্কয়ার। এবার দেখো যখনই তোমরা কোনো অঙ্ক করবে, যে কোনো অঙ্ক করবে, দেখো এই অঙ্ককে মানছি আমি অন্য নিয়মে করলেও অনেক ছোট প্লাস সহজ হবে, বাট একটা প্রথাগত নিয়মে যাচ্ছি, যার ফলে আমাকে তো অন্যান্য অঙ্ক দেখতে হবে সেই থটটাকে ব্রেনে রেখে। তো কি করছি দেখো, আমরা এই যে ভিতরে যে ভাগ আকার দেখতে পাচ্ছ, ভেতরে যে ভাগ আকার দেখতে পাচ্ছ, সেই ভাগ আকারটিকে আমরা ক্যালকুলেশন করতে চাইছি কমপ্লেক্স নাম্বারের টেকনিকে। আর তোমরা বলবে স্যার আপনি তো বললেন এরকম ভাগ আকার থাকলে প্রথমে আমরা কি করব, হরের করণী নিরসন করব। তাহলে কি আমরা এটা লিখতে পারি না, দেখো তো উপরে কি রয়েছে 1 প্লাস i, নিচে কি রয়েছে 1 মাইনাস i। আমরা যদি হরের করণীয় করতে চাই তাহলে কি করব, এর যে কনজুগেট, এর কনজুগেট দিয়ে আমরা উপর নিচে মাল্টিপ্লাই করব। তাহলে 1 মাইনাস i এর কনজুগেট কি হবে, নিশ্চয় 1 প্লাস i। তাই 1 প্লাস i দিয়ে নিচে মাল্টিপ্লাই করলাম, তো 1 প্লাস i দিয়ে উপরেও মাল্টিপ্লাই করলাম, আর স্কয়ার ছিল যে তাই স্কয়ার থাকলো। একই রকম প্রসেসে আমরা করব কি, একই রকম পদ্ধতিতে আমরা বলবো আরে এখানেও তো হরে করণী রয়েছে, মানে কমপ্লেক্স নাম্বার রয়েছে, তাই ওর কনজুগেট দিয়েও আমরা উপর নিচে গুণ করলে নিশ্চয়ই হর করণী মুক্ত হবে বা কমপ্লেক্স নাম্বার মুক্ত হবে। কিরকম দেখো 1 প্লাস i নিচে রয়েছে আর 1 মাইনাস i উপরে রয়েছে। এক কাজ করি, হরের কনজুগেট কি হবে, হরের কনজুগেট হচ্ছে 1 মাইনাস i, উপরেও 1 মাইনাস i, তাহলে এটার হোল স্কয়ার। এবার লক্ষ্য করো, আমরা যদি ক্যালকুলেশনটাকে একটু সহজ করি তাহলে কি পাচ্ছি, উপরে পাচ্ছি a প্লাস b হোল স্কয়ার, তাই না? a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা কি বলতে পারবে? আচ্ছা আগে প্রথমে আমি স্কয়ারটা যদি না তো গুলিয়ে ফেলবে তোমরা, আমি প্রথমে a স্কয়ার কে দিয়ে দিলাম, তাহলে a প্লাস b হোল স্কয়ার কি করার কারণে আসছে, এটা ইনটু এটার জন্য একই যে, তাই 1 প্লাস i ইনটু 1 প্লাস i, 1 প্লাস i হোল স্কয়ার। তো a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। একই রকম ভাবে a মাইনাস b ইনটু a প্লাস b, এর ফর্মুলা কি, a স্কয়ার মাইনাস b স্কয়ার। সেম একই রকম টেকনিকে যদি আমি এখানেও কাজটা করি তাহলে কি পাচ্ছি দেখো, লক্ষ্য করো এখানে a মাইনাস b
ইন্টু এ মাইনাস বি, মানে কি এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আর নিচে কি হচ্ছে দেখো তো, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার লক্ষ্য করো, আমি খুব সহজে লিখতে পারবো এখানে 1 প্লাস 2i, আই স্কোয়ার মান কি, আই স্কোয়ার মানে -1, তাই লিখছি -1। 1 আই স্কোয়ার মানে কত, -1, বাট সামনে যে একটা মাইনাস আছে তাই +1। একই রকম ভাবে ভাইরে কি হবে দেখো, উপরে আমরা লিখছি 1 মাইনাস 2i। তোমরাই বলো, i এর জায়গাতে তো মান পুট করতে পারবো না, বাট আই স্কোয়ার তো ছাড়া যাবে না, তাই আই স্কোয়ার মানে কত, -1, তাই আই স্কোয়ারের জায়গাতে লিখছি -1। 1 মাইনাস আই স্কোয়ারের মান কত, -1, বাট সামনে যে মাইনাস আছে তাই +1 হয়ে গেল। এবার লক্ষ্য করো, এখানে -1 আর +1 ক্যান্সেল, 2i/2, আরে i তো, তার মানে অ্যাকচুয়ালি কি পাচ্ছি, i স্কোয়ার প্লাস -1 +1 ক্যান্সেল, -2i/2 মানে -i তার হোল স্কোয়ার। যদি একটু আর ক্যালকুলেশন করি তাহলে পাচ্ছি i স্কোয়ার প্লাস i স্কোয়ার, আর i স্কোয়ার মানে কি -1, i স্কোয়ার মানে কি -1, অ্যানসার কি পেলাম -2। তোমরাই বলো, আমি কি লিখতে পারি না এই -2 কে, -2 প্লাস 0 ইন্টু i মানে a প্লাস আয়োটা ইন্টু b। দেখো খুব সহজে আমি অঙ্কটিকে a প্লাস আয়োটা ইন্টু b আকারে লিখতে পারলাম। তো এই হলো আমাদের এই 3 নাম্বার প্রবলেমটি, অঙ্ক নাম্বার 3 প্রবলেম। এবারে আমরা চলে আসছি অঙ্ক নাম্বার 4। এবার দেখো পরের অঙ্ক, অঙ্কটি বলেছে সরল করো, একে সরলীকরণ করি। দেখো অঙ্কটিতে না আমাকে বলে দিয়েছিল এটা বাই এটা সমান কত হবে, তাই তো। তো লক্ষ্য করো আই, আমি তো আই এর জায়গায় মান পুট করতে পারবো না, তাই আই রেখে দিলাম। কিন্তু আই স্কোয়ার, তুমি আই স্কোয়ার জায়গায় কি মান পুট করতে পারবে, -1, তাহলে -1 ইন্টু প্লাস কি হচ্ছে -1। তুমি আই কিউবের জায়গায় কি মান পুট করতে পারবে, -i, তাহলে -i ইন্টু প্লাস মানে -i। তুমি i এর পাওয়ার 4 এর জায়গায় কি মান পুট করতে পারবে, +1, তাই 1 পুট করলাম, পাই 1 প্লাস i। লক্ষ্য করো লবে -1 +1 প্লাস i মাইনাস i যদি কেটে যায় তাহলে কি পাচ্ছি, 0/1 প্লাস আয়োটা। আর যদি আমরা ভাগ করি, 0 কে যে কোনো ডিজিট দিয়ে ভাগ করলে তো 0 হয়, তার মানে এটি হচ্ছে অ্যান্সার। আমাদের সরল করতে বলেছিল তাই সরল করলাম। আশা করছি অঙ্কটি তোমরা বুঝতে পারলে। এরপর দেখো আরেকটি প্রবলেম, দারুণ প্রবলেম, অঙ্ক নাম্বার 5। এবারে লক্ষ্য করো অঙ্ক নাম্বার 5 বলেছে এই অঙ্কটিকে সরল করো। ঠিক আছে, দেখি। আচ্ছা তোমরাই বলো, কোনো কিছুর পাওয়ার নেগেটিভ মানে কি, নিশ্চয়ই 1/1 প্লাস i তার হোল স্কয়ার মাইনাস, দেখো ওর পাওয়ার কি নেগেটিভ, এর মানে বুঝে ফেললাম 1/1 মাইনাস i তার হোল স্কয়ার। এক কাজ করি, যখন এত করে বারবার বলছে স্কয়ার ভাঙো, দেখো চোখের সামনে ঘুরছে a প্লাস b হোল স্কয়ার, তাই ফর্মুলা না ফেলে থাকা যাচ্ছে না। তো যদি ফর্মুলাটি ফেলি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, একই রকম ভাবে যদি আমরা a মাইনাস b হোল স্কয়ারকে ফর্মুলায় ভাঙি তাহলে কি পাবো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এবারে যদি আমি ক্যালকুলেশন করি না, দেখো কি পাচ্ছি, যেখানে যেখানে i পাবো সেখানে সেখানে মান পুট করব না, বাট i স্কয়ার i কিউব দেখতে পেলে আমরা এই যে মনে রেখো মানগুলো পুট করব।
তো প্লাস 2i থাকলো, এখানে পাচ্ছি -1 মাইনাস 1/1 মাইনাস 2i থাকলো, বাট i স্কয়ার মানে কত -1। এবার এখানে -1 আর +1 ক্যান্সেল হয়ে যাচ্ছে, থাকছে 1/2i। একই রকম ভাবে লক্ষ্য করো, +1 -1 ক্যান্সেল হয়ে যাচ্ছে, থাকছে -2i। এই মাইনাসটা যদি বাইরে আসে তাহলে কি হয়ে যাচ্ছে বলো তো, 1/2i প্লাস 1/2i। এক কাজ করি, একটু লসাগু করে নিই। 2i যদি লসাগু হয় উপরে কি পাবো, 1 + 1 মানে 2। আলটিমেটলি অ্যান্সার পাচ্ছি 1/i। এবার তোমরাই বলো, হরে তো করণে রাখা যাবে না, তাই করণে নিরসন করি। যদি সিঙ্গেল থাকে তাহলে করণে নিরসন করার থট কি? তো আমি তোমাদের এই সিঙ্গেল থাকলে করণে নিরসন করার থট কি এটা জানানোর আগে একটা ছোট্ট এক্সাম্পল দিই। দেখো, করণী নিরসন, দেখো কিরকম টেকনিক। ধরো রয়েছে 1/√3, ক্লিয়ার? ধরো রয়েছে 1/√3, আর একটা প্রবলেমে রয়েছে 1/2 + √3। তাহলে এই দুটোর ক্ষেত্রে করণে নিরসন করার থট কিভাবে খাটাবে? যদি এখানে a + √b এরকম না থাকে, অনলি √3, তখন তুমি কি করবে জানো? তখন করণে নিরসন করার টেকনিক হচ্ছে 1/√3 থাক, এবার √3 কে বলবে বাবু তুই তো একা আছিস, একা আছিস, তার মানে তোকে দিয়ে উপর নিচে গুণ করব। তার মানে উপরেও আমি √3 দিয়ে গুণ করব, আর নিচেও আমি √3 দিয়ে গুণ করব। আর √3 দিয়ে গুণ করলে কি পাচ্ছি, উপরে পাচ্ছি √3, আর নিচে কি পাচ্ছি, √3 × √3 মানে কি 3। দেখো অনায়াসেই আমরা হরের করণে নিরসন করতে পারলাম। কিন্তু যদি নিচে থাকে a + √b এরকম ধরনের দেখতে, তাহলে করণে নিরসন করার টেকনিক হচ্ছে হরের কনজুগেট দিয়ে উপর আর নিচে গুণ করা। যেমন 1 × 2 - √3, একই রকম 2 + √3 × 2 - √3। তাহলে উপরে কি পাচ্ছি, 2 - √3, আর নিচে কি পাচ্ছি দেখো, a + b × a - b, a² - b² মানে 3। তার মানে দেখো 2 - √3/1 মানে এটা পেলাম। অনায়াসেই হরের করণী নিরসন করতে পারলাম। এখন তোমরাই বলো, 1/i এটা কোন দলে পড়লো? নিশ্চয়ই এই দলে পড়লো। আর এই দলে পড়লে কি হয়, যে হরে থাকে করণী আকারে সেটা দিয়ে উপর নিচে গুণ করো। তাই আমরা উপরেও i দিয়ে গুণ করছি, আর নিচেও i দিয়ে গুণ করছি। তাহলে কি পাচ্ছি, i/i²। কিন্তু আমরা জানি যেখানে i² দেখতে পাবো সেখানে -1 পুট করতে হয়, তাই আমরা লিখতে পারি i/-1 মানে অ্যান্সার -i। তাহলে খুব সহজে আমরা এই অঙ্কটিকে করতে পারলাম। আশা করছি বুঝতে পারলে। তাহলে আমরা এখানে পরপর লিখি, তাহলে তোমরা বুঝতে পারবে। i/-1 অ্যান্সার -i। এরপর আছে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক, মানে আর মাত্র এখান থেকে দুটো অঙ্ক রয়েছে, তাহলে এই টপিক পুরো কমপ্লিট। ওকে, তাহলে চলে আসছি এবার আমরা অঙ্ক নাম্বার 6। এবারে দেখো নেক্সট প্রবলেম। অঙ্কটিতে দেওয়া রয়েছে, এরপর দেখো নেক্সট প্রবলেম। অঙ্কটিতে দেওয়া রয়েছে a সমান এটা হলে দেখাও যে এটা সমান 0 হবে। কি করে প্রমাণ করবে? দেখো a সমান দেওয়া রয়েছে 1 + i/√2, কিন্তু আমাকে তো এটা দিয়েছে ঠিকই, বাট আমাকে তো প্রমাণ করতে বলেছে a এর পাওয়ার 6 প্লাস a এর পাওয়ার 6 a এর পাওয়ার 4 প্লাস a² + 1 প্রমাণ করো এটা সমান
এটা সমান কি বললাম, এটা সমান 0 প্রমাণ করতে বলেছে, তাই তো? এটা সমান এটা হলে আমাকে এটা সমান 0 প্রমাণ করতে বলেছে। কোন টেকনিকে করবে দেখো, এ সমান তো দেওয়া রয়েছে মানলাম, কিন্তু ভাই লোক আমি তোমাদেরকে একটা কথা বলি, আমি না দুটো জিনিস একদম পছন্দ করি না। একটা হচ্ছে রুট ওভার দেখলেই না মন মেজাজ পুরো গরম হয়ে যায়। তাই এক কাজ করি, যেহেতু রুট দেখতে পেয়েছি তাই রুটকে বলবো এই রুট ফুট মানে ভাগ, তাহলে বোথ সাইডে স্কোয়ার করে দিই। তাহলে যদি এদিকে স্কোয়ার করি তাহলে ওদিকেও স্কোয়ার করতে হবে। তাহলে কি পাচ্ছি 1 প্লাস আই হোল স্কোয়ার বাই কত বলতো 2। ওকে, তাহলে বোথ সাইডে স্কোয়ার করলাম। আচ্ছা, স্কোয়ার করার ফলে দেখো উপরটা কি পড়বে, a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা না, তার মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর নিচে কি পড়ে থাকলো অনলি 2। তাহলে 1 প্লাস 2i, আই স্কোয়ার মানে কত, আই স্কোয়ারের মান হচ্ছে -1, আর নিচে কত পড়ে থাকলো 2, এই 1 1 ক্যান্সেল, আলটিমেটলি আমরা পেলাম a স্কোয়ার সমান 1, সরি i, কারণ 2i/2 মানে i পড়ে থাকলো, তাহলে a স্কোয়ার সমান i পেলাম। এবার আমাদের প্রশ্ন কি করছি এগুলো আমরা, আমাদেরকে তো এটা ট্রাই করতেই তো বলেনি, আমরা এটা করলাম এই কারণে, কারণ অঙ্কটা দেখে যেহেতু ভয় পেয়ে গেছিলাম, তো বাপরে রুট ওভার তাও ভগ্নাংশ, ওই কারণে আমি বোথ সাইডে স্কোয়ার করে এই কাজটি শুরু করেছিলাম, বাট ও আমাকে এই স্কোয়ারের মান দিল আই। ঠিক আছে, দেখি কাজে লাগে কিনা। আচ্ছা, আমাকে বলেছে এটা সমান 0 প্রমাণ করো, তো আমি এক কাজ করতে পারি, আমি কি লিখতে পারি a স্কোয়ারের পাওয়ার 3। কেন, কারণ আমাদের তো মান a স্কোয়ারের আকারে দিয়েছে, তাই আমিও চাইবো যখন a স্কোয়ার দেওয়া রয়েছে তাই অঙ্কটা a স্কোয়ার ফর্মে থাক, প্লাস এর পাওয়ার 4, তার মানে কি a স্কোয়ারের স্কোয়ার, a স্কোয়ার থাকলো আর প্লাস 1 থাকলো। এবার a স্কোয়ার মানে যেহেতু i, তাই মানগুলো পুট করো, কি লিখবো i কিউব প্লাস i স্কোয়ার প্লাস i প্লাস 1, তাই না? কি করলাম, a স্কোয়ার মানে যেহেতু i, তাহলে i কিউব i স্কোয়ার i প্লাস 1, কিন্তু i কিউব মানে জানি মাইনাস i স্কোয়ার মানে -1 প্লাস i প্লাস 1 সব ক্যান্সেল হয়ে যাচ্ছে, অ্যান্সার কি 0। তাহলে খুব সহজ অঙ্ক ছিল। তোমাদের একটা অঙ্ক আমি হোমওয়ার্ক দিচ্ছি, বাড়িতে করে নেবে। প্রশ্নটি লিখে নাও, x √2 সমান 1 প্লাস √1। আচ্ছা, এটা মানে তো i, তাই না? হলে x এর পাওয়ার 6 প্লাস x এর পাওয়ার 4 প্লাস x স্কোয়ার প্লাস 2 এর মান নির্ণয় করো। এই প্রবলেমটি তোমাদের হোমওয়ার্ক থাকলো, বাড়িতে ট্রাই করবে। তাহলে আমাদের অঙ্ক নাম্বার 6 কমপ্লিট। এবার চলে আসছি আমরা এই টপিকের লাস্ট প্রবলেমে। তাহলে আমাদের এই টপিক শেষ, তারপর চলে আসবো আমরা পরের টপিক AKD 2। এবারে নেক্সট প্রবলেমটি দেখো কি বলেছে, n এর কোন ক্ষুদ্রতম ধনাত্মক অখণ্ড মানের জন্য 1 প্লাস আয়োটা বাই 1 মাইনাস আয়োটা হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু 1 হবে। তো অঙ্কটি পড়ার আগে তোমাদের বলি n, এখানে nটা কি, তার মানে n এর একটা পরিচয় ওরা বলে দিয়েছে। n এর পরিচয় কি, পরিচয় বলেছে n এর কোন ক্ষুদ্রতম ধনাত্মক অখণ্ড মান। আচ্ছা, তোমরাই বলো অখণ্ড মান, অখণ্ড মান মানে কি বলতে পারবে? অখণ্ড মান মানে হচ্ছে 0 প্লাস 1 মাইনাস 1 প্লাস 2 মাইনাস 2 প্লাস 3 মাইনাস 3 প্লাস 4 মাইনাস 4, এরকম ভাবে
চলছেই, এরকমভাবে চলছেই যে মানগুলো ডট 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 প্লাস টু ইনফিনিটি ডট 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 মাইনাস টু ইনফিনিটি। তো এই মানগুলোকে আমরা বলি অখণ্ড মান, যাকে আরেকটা ভাষায় বলা হয় পূর্ণ সংখ্যা। কিন্তু কিন্তু এই অখণ্ড মান এর আগে আরেকটি শব্দ লাগানো আছে কি ধনাত্মক। এর আগে আরেকটি শব্দ লাগানো আছে কি ধনাত্মক। যেহেতু ধনাত্মক অখণ্ড মান, তাহলে বলতে পারবে কোন কোন সংখ্যাগুলো বাদ হয়ে গেল। আমরা জানি সংখ্যা তিন রকমের হয়, নেগেটিভ, শূন্য আর পজিটিভ। তাই যেহেতু ধনাত্মক অখণ্ড মান বলেছে, তাই নেগেটিভ বাদ হয়ে গেল, কারণ নেগেটিভ ধনাত্মক নয়। জিরো বাদ হয়ে গেল, ব্যাস। তাহলে ধনাত্মক মানগুলো কি পড়ে থাকলো? ধনাত্মক মানগুলো পড়ে থাকলো 1 2 3 4। কি বললাম? 1 2 3 4 ডট 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 ডট। এই মানগুলো হচ্ছে কি ধনাত্মক অখণ্ড মান। এবার দেখতে হবে যে n এর কোন ক্ষুদ্রতম মান, মানে n এর মানটা কি 4, নাকি n এর মানটা 3, নাকি n এর মানটা 2, নাকি n এর মানটা 1। কোন মানের জন্য n এর এই শর্তটাকে সিদ্ধ করছে, মানে পালন করছে। মানে n এর মান 1 হলে অ্যানসার 1 আসবে, নাকি n এর মান 2 হলে অ্যানসারটা 1 আসবে, নাকি n এর মান 3 হলে অ্যানসারটা 1 আসবে, নাকি n এর মান 4 হলে অ্যানসারটা 1 আসবে, নাকি n এর মান 5 হলে অ্যানসারটা 1 আসবে, নাকি n এর মান 6 হলে অ্যানসারটি 1 আসবে। n এর কোন মান হলে এর অ্যানসারটি 1 আসবে, এটা হচ্ছে এখন আমাদের প্রশ্ন। ওকে, তো অঙ্কটি করবে কি করে? অঙ্কটি করার কৌশল কি? কৌশলটাকে শেখো। অঙ্কটি করার কৌশল হচ্ছে, আমি যখনই এই অংশটি দেখলাম, তখন মাথায় একটা জিনিস আমাদের ভাসলো, সেটা হচ্ছে যে এখানে না এই অংশে দেখো a প্লাস আইবি আকার কিন্তু বানানো নেই, ও কিন্তু এই কন্ডিশনটি মানেনি। আমার দরকার a প্লাস আইবি আকার, বাট নেই। যেহেতু a প্লাস আইবি আকার নেই, তাই আমি একটা কাজ পেয়ে গেলাম। কি কাজ? আমি প্রথমে অঙ্কটিকে a প্লাস আইবি আকার দিই। তাহলে উপরে কি রয়েছে বলতো? 1 প্লাস আই। নিচে কি রয়েছে? 1 মাইনাস আই। তাহলে আমি হরের কনজুগেট দিয়ে নিচেও গুণ করলাম আর উপরেও গুণ করলাম। তাহলে এর পাওয়ার n ইকুয়াল টু কি 1। স্যার আপনি কি করতে চাইছেন? আমি যেহেতু লব বাই হর দেখতে পেয়েছি, আর আমি জানি হরের করণী রাখতেই হয় না, হরের কমপ্লেক্স নাম্বার রাখতেই হয় না, তাই আমি সেই কাজটা আগে করি। এবার লক্ষ্য করো, উপরটা যদি ক্যালকুলেশন করি তাহলে কি পাচ্ছি? উপরেরটা ক্যালকুলেশন করলে পাচ্ছি a প্লাস বি হোল স্কোয়ার, মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর নিচে কি পাবো? a মাইনাস বি ইন্টু a প্লাস বি, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বা এবার লক্ষ্য করো, উপরে আমি যেখানে যেখানে আই স্কোয়ার দেখতে পাবো, সেখানে সেখানে আমি ভ্যালুগুলো পুট করি। তাহলে 1 প্লাস 2i মাইনাস 1, আর নিচে কি হবে? 1 প্লাস 1। বা এখানে মাইনাস 1 প্লাস 1 ক্যান্সেল, তাহলে 2i বাই 2 মানে i টু দি পাওয়ার n, i টু দি পাওয়ার n ইকুয়াল টু 1। তাহলে আমরা এটা পেলাম। এখন তোমরাই বলো এখন i টু দি পাওয়ার n থাক। এখন তোমরা বলো i এর পাওয়ার, তুমি তো i এর পাওয়ার কি নিতে হবে? 1 থেকে স্টার্ট, কারণ ধনাত্মক বলেছিল আর ক্ষুদ্রতম বলেছে, তাই না? ক্ষুদ্রতম পরে দেখছি, ধনাত্মক অখণ্ড মান বসাও। তো প্রথম ধনাত্মক অখণ্ড মান 1, তো তোমরাই বলো i এর পাওয়ার 1 কি 1 হয়? নিশ্চয়ই না, তাহলে আমি 1 নিতে পাবো না। আচ্ছা দেখি তো i এর পাওয়ার 2 নিয়ে, তোমরাই বলো i এর পাওয়ার 2 মানে তো মাইনাস 1 হয়, প্লাস 1 তো হয় না, তাই 2 নিতে পারবো না। আচ্ছা i কিউব নিলে কি হয় দেখি তো? যদি i কিউব নিই, i কিউব মানে তো মাইনাস i, বাট কি আছে? প্লাস 1,
তাও হবে না। ঠিক আছে, যদি আয়ের পাওয়ার 4 নিই, হ্যাঁ, কারণ আয়ের পাওয়ার 4 মানে আমরা জানি 1, তাহলে 1 এর জায়গায় কি লিখলাম, আয়ের পাওয়ার 4। তাই যদি দুটো সমান হয়ে যায়, বেস দুটো সমান, তাই পাওয়ারটাও কি হয়ে যাবে, সমান। তাহলে n ইকুয়াল টু কি পেলাম, 4। তাহলে n এর মান 4। স্যার n এর মান যদি 8 হতো তাও কিন্তু আমরা 1 পেতাম, তাই না? দেখো আয়ের পাওয়ার, আমি এটাই বলতে চাইছি, দেখো আয়ের পাওয়ার n, তো n এর মান যদি 1 নাও, তুমি কি 1 পাচ্ছ? নিশ্চয় না। n এর মান যদি 2 হতো তাহলে i স্কয়ার মানে -1 পেতে। n এর মান যদি 3 হতো, n এর মান যদি 3 হয়, i কিউব মানে কত, -i। n এর মান যদি 4 হয় তাহলে i এর পাওয়ার 4 মানে +1। দেখো আমাকে 1 এর জায়গায় মান পুট করতে হবে, i এর পাওয়ারটা কি হয় তোমরা জানো, i এর পাওয়ার 4। সেই কারণেই আমরা কি পেলাম, i এর পাওয়ার n ইকুয়াল টু i এর পাওয়ার 4। যদি বেস সমান আছে, বেস ক্যান্সেল করো, তাহলে n ইকুয়াল টু 4 পেয়ে যাচ্ছ। এটাই হচ্ছে রেজাল্ট। আশা করছি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। যদি তোমাদের কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবে, আমি অবশ্যই অঙ্কটিকে পুনরায় আবার সলভ করে তোমাদের গ্রুপে দিয়ে দিব, যাতে তোমরা সহজে বুঝতে পারো। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, অবশ্যই কমেন্টে জানাও কেমন লেগেছে তোমাদের ভিডিওটি, কোন জায়গাটা সবচেয়ে বেশি ভালো লেগেছে তাও আমাকে কমেন্টে লিখে পাঠাবে। আর অবশ্যই তোমাদের ফ্রেন্ডের মাঝে এই ভিডিওটিকে শেয়ার করবে, যেন সকলের কাছে এই ভিডিওটি পৌঁছে যায়। ওকে, ধন্যবাদ।